আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং আপনি নাম বলবেন না, কোথা থেকে আসছেন এটা কি বলা যাবে? হ্যাঁ, আমি ঢাকায় আছি। ঢাকাতে আছেন আপনি, কোন জায়গায় আছেন এটা বলতে চাচ্ছেন না। আচ্ছা, আমি শুরুতে জানিয়ে দিই, ওনার ঘটনা একটু শুরুতে আমি বলি। সেটা হচ্ছে যে আপনাদের বেসিক্যালি আপনি যে ঘটনাটা বলবেন সেটা আপনার বাসার কেন্দ্রিক ঘটনা, এবং সেই বাসা নিয়ে অনেক প্রবলেমই আপনি ফেস করছেন। একটু আমাকে বলবেন যে বাসাটায় আপনারা প্রথম কবে উঠেছিলেন? হ্যালো লিসেনার্স, সবাইকে ঈদের শুভেচ্ছা। আসলে বাসাটা আমরা উঠলাম 2009 জুনের দিকে। প্রথম কয় বছর মোটামুটি আপনারা ভালোই ছিলেন? প্রথম 3-4 মাস ইট ওয়াজ ওকে, বাট এরপর থেকে ফ্রিকোয়েন্টলি যেটা হলো যে আমাদের ফ্যামিলির সব মেম্বাররা খুব সিক হয়ে যেতাম একের পর এক, এবং প্রতি উইকে কেউ না কেউ আমরা হসপিটাল মানে যেতেই হতো। তো প্রথম আসলে ব্যাপারটাকে ওভাবে গুরুত্ব দেইনি, হতেই পারে। তো এটা হওয়ার পর আরেকটা জিনিস হচ্ছে, কন্টিনিউয়াসলি আমাদের পাশে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক যে অ্যাপ্লায়েন্স, কন্টিনিউয়াসলি জিনিসগুলো নষ্ট হতে থাকলো, হুটহাট উইদাউট এনি রিজন এগুলো নষ্ট হতে থাকলো। মানে নিজেও চেক করে দেখলাম বা যেভাবেই হোক, কিন্তু আই ফাউন্ড নাথিং ওয়াজ রং উইথ দ্য ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স। বিকজ আপনি নিজেও একজন বলবো শিওর আপনি একজন নিজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, রাইট? জিনিসটা একটু দুঃখজনক যে আমার বাসায় আমি নিজেই প্রোটেকশনটা হচ্ছিল না ঠিক মতো, বুঝতে পারলাম না। তো আমি কি শুরু করবো? জি প্লিজ। হ্যাঁ লিসেনার্স, আসলে এই ব্যাপারগুলো আসলে শেয়ার করা যায় কিনা আমি বুঝতে পারি না, তবে রিসেন্ট কিছু ব্যাপারের কারণে আমি আসলে আসলাম। তো এখানে ওঠার পর যেহেতু আমরা ফ্রিকোয়েন্টলি শিখে যেতাম, শুরুর দিকে ব্যাপারগুলোকে পাত্তা দিলাম না। তারপর আমার বাসায় যে জিনিসগুলো, ডিভাইসগুলো ফ্রিকোয়েন্টলি নষ্ট হতে থাকলো। চেক করে দেখতাম বাসায় এক্সিস্টিং ইলেকট্রিক্যাল সিস্টেম বা যাই হোক, কিন্তু দেখা গেল কি খুব একটা প্রবলেম ছিল না যে এইগুলোর কারণে এইভাবে নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, এরপরে আমরা যে প্রবলেমগুলো ফেস করতে থাকলাম, হুটহাট করে আমাদের ফ্যামিলি মেম্বাররা প্রচন্ড ভয় পেতে থাকলেন। ইভেন আমিও খুব ভয় পেতে থাকলাম উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই। রাত 2টা-3টার দিকে ফ্যামিলি মেম্বার সবাই হঠাৎ করে, আমার হয়তো ছোট ভাই বোন চিৎকার দিয়ে, কি হলো, ভয় পাইছি, কি কারণে পাইছি, উইদাউট এনি রিজন বলতে পারছেন না। তো বাসাটা একটা সমস্যা কি, যখন মানে আমরা বাসার ভিতরে যাই তখন মনে হচ্ছে কি কোনো একটা অস্বস্তিকর একটা অনুভূতি, যেটা এর আগে কোনো বাসায় আমি কখনো ফিল করিনি, আমাদের ফ্যামিলি মেম্বার কেউ ফিল করেনি। অস্বস্তিকর অনুভূতি মনে হচ্ছে কিছু একটা চেপে বসছে বাসার মধ্যে। আর যারা গেছেন আমার বাসায় তার মধ্যে মাথা ব্যথা, ঝিমঝিম, অস্বস্তিকর একটা অনুভূতি সবসময় যেন তাদের মধ্যে ছিল। তো আমার মানে কাজিন বলেন বা আমার রিলেটিভ বলেন, তারা আমার বাসায় আসতে কেউ বেশি দিন থাকতেন না, 2-3 দিন 4 দিনের মধ্যে চলে যেতেন, বলতে আমার বাসায় কোনো প্রবলেম আছে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি যে আপনাদের এই যে বাসার প্রবলেমের কথা বলছেন, বা আপনি বলছেন যে আপনার বাসায় মানুষজন অসুস্থ হয়ে যেত বা এরকম নানান ধরনের কথা বলছেন, একটু আমাকে একটু যদি বলতেন যে যারা আসেন তারা কোনো সময় এরকম ধরনের কোনো কমপ্লেন করছে কিনা যে আপনাদের বাসায় টেম্পারেচার রিলেটেড কোনো ঝামেলা আছে, বা অস্বস্তি লাগে, বা দুঃস্বপ্ন দেখে, এরকম ধরনের কোনো প্রবলেম কি হয়েছে? মানে বছরখানেক আগে আমার এক চাচি গ্রাম থেকে আসেন, উনি ট্রিটমেন্ট পারপাসে। উনি আসার পরে উনি যেটা বললেন আমার মতোই, যে অস্বস্তিকর একটা অনুভূতি মনে হচ্ছে কিছু যেন বুকের উপর চেপে আসে। আচ্ছা। তো উনি একদিন, উনি আর ওনার মেয়ে মানে আমার কাজিন একটা রুমে দিনের বেলায় শুয়েছিল। হঠাৎ করে তারা দুজন, মানে আমি তখন বাসে ছিলাম না, আমার আম্মা বললেন যে চিৎকার দিয়ে বাসা থেকে মানে রুম থেকে বের হয়ে আসে, বলতে কিছু একটা চেপে আসে এবং কোন একজন মহিলার মতো দেখছে, বাট এটা উনি ক্লিয়ার না। যার কারণে আমার মা জিজ্ঞেস করলেন ভয়টা কেন হলো, বলে আমি বলতে পারবো, মনে হচ্ছে কিছু চেপে আসে, টেম্পারেচার রিলেটেড না, মানে অস্বস্তিকর অনুভূতি। এর 2 দিন পরে ওনারা কিন্তু চলে যান। তারপরে আরো যারা আছেন, ইভেন আমি নিজেই আমার বাসায় ঢুকলে আমার ভালো লাগে না বাসায়, যার কারণে আমি যখন বাইরে থাকি ইট ওয়াজ ওকে, বাট বাসায় ঢুকলে একটা অস্বস্তিকর অনুভূতি আর মাথা ব্যথা, ঝিমঝিম প্রায় হয়। এখন অনেকেই এক্সপিরিয়েন্স করে, অনেকেই করে না। আচ্ছা, তো যে করে সে আসলে বুঝে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে আসার পরে কিছু উইয়ার্ড জিনিস, যেহেতু ভয় পাওয়া, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স নষ্ট হয়ে যাওয়া সবকিছু, উইয়ার্ড জিনিস হচ্ছে আমাদের বাসায় মাঝে মাঝে, এই রিসেন্ট হয়নি কিন্তু মাঝে মাঝে পুরো বাসায় সরিষার দানা ছড়ানো ছিটানো থাকতো ঘরের মধ্যে, মানে পুরো বাসায়। তো জিনিসটা একটু অদ্ভুত লাগলো, কারণ আমাদের বাসায় হ্যাঁ সরিষা তো আমরা আনতেই পারি, কিন্তু এইভাবে চারপাশে ছড়ে ছিটে কে রাখবে? এগুলো কোথেকে আসে কেউ জানে? আপনাদের বাসাটা কত তলায় বলেন তো? আপনাদের বাসাটা হচ্ছে 5 তলায়। 5 তলায়, তার মানে কেউ জানালাতে ছুঁড়ে মারবে এরকম কোনো উপায় না? আর আমার বাসার আশেপাশে বেশ ফাঁকা জায়গা আছে, যে একজন যদি উঠে বা আশেপাশে বাসা থেকে মারবে
তো আমরা আমাদের যে আশেপাশে হুজুর বলেন বা যাদের দুই একজনের সাথে ডিসকাস করি এই ব্যাপারে, দেখা গেল যে ওনারা বললেন না আসলে হয়তো একটু খারাপ কোনো জিনিস, তো উনি আমাদেরকে অ্যাজ ইউজুয়াল কিছু রিচুয়াল মেনে চলার বললেন, বাট ওটা আমাদের কোনো সলিউশন হয়নি। তো সবচেয়ে আরো একটা উইয়ার্ড ব্যাপার হচ্ছে, আমরা একটা স্পেসিফিক রুমের ভিতরে, আমাদের বাসাটা বেশ বড়, তো একটা স্পেসিফিক রুমের ভিতরে আমরা একদিন খাটের নিচে, যেহেতু আমাদের বাসায় কন্টিনিউয়াস প্রবলেম হচ্ছে, তো আমরা প্রায় ক্লিন আপ রাখার চেষ্টা করতাম। মাঝে মাঝে হতো কি প্রচন্ড দুর্গন্ধ পাওয়া যায় আমাদের বাসায়, এটা কিন্তু নর্মাল ডাস্টবিনের ময়লা না, আচ্ছা, এটা কেমন একটা ভোটকা তীব্র দুর্গন্ধ, মানে 4-5 সেকেন্ড 6 সেকেন্ড থাকতো, মাঝে মাঝে একদম বেশ তীব্র দিয়ে জাস্ট নাড়া দিয়ে যেত, আবার মাঝে মাঝে প্রচন্ড সুগন্ধ পাওয়া যেত। তো আমরা হুজুর বলেন বা ইমাম সাহেবের সাথে ডিসকাস করে বললেন হয়তো ভালো কোনো কিছু ট্রেস পাস করে চলে গেছে বা খারাপ কোনো কিছু। তো আমরা এই কারণে আমাদেরকে বলছে আপনারা রেগুলার বাসাটা ক্লিন আপে রাখবেন এবং পরিষ্কার রাখলে জিনিসগুলো হবে না। তো একবার এরকম বেশ ভালো মতো ক্লিন আপ করতে গিয়ে দেখি কি স্পেসিফিক একটা রুমের নিচে একটা কাগজে মোড়ানো অ্যারাবিক লেখা, বেশ তাজা রক্ত, মানে একটু ধরেন আগের দিনের জিনিস একটু হালকা হালকা শুকিয়ে গেছে, আর একটা কাটা মাথা, মাথা বলতে অ্যাকচুয়ালি কাটা মাথা মানে মানুষ না, কোনো প্রাণী না, এটা অ্যাকচুয়ালি একদম শুটকি মাছ থাকে না, বড় সাইজের শুটকি মাছ যদি হয় একটু ছুরি শুটকি বা সামথিং। এখন আমার কথা হচ্ছে বেশ বড় সাইজ, আমার বাসায় যদি শুটকি মাছ খাওয়া হয় তাহলে নিশ্চয়ই এখানে আমি খাটের তলে এভাবে রাখবো না, রাইট। আমি জিনিসটার ছবি তুলে রেখেছিলাম এবং আমি কম্পিউটারে রেখে এবং আমাদের যে ইমাম সাহেবের সাথে দিয়েছি ওনাকে দেখেছিলাম, উনি বলছেন যে হয়তো বেশ খারাপ কিছু আছে আপনার বাসা, আপনারা ইমিডিয়েট বাসাটা চেঞ্জ করার চেষ্টা করেন। তো প্রবলেমটা হচ্ছে কি বাসা যখনই আমি চেঞ্জ করতে যাই কোনো না কোনো প্রবলেম, যেমন আমার ফ্যামিলি প্রতি উইকেই কেউ না কেউ সিক থাকি। লাস্ট রোজাতে আমার বাবা মা এমনিতে অসুস্থ, আমার ছোট ভাই অসুস্থ, হসপিটালাইজ ছিল, আমার বাবাকে ফার্স্ট রোজাতে হসপিটাল। আপনার বাবার যে অসুস্থ হওয়ার ঘটনা সেটাও তো খুব অদ্ভুত, একটু আমাকে বলবেন যে কিভাবে তিনি প্রথম অসুস্থ হলেন? মায়ের ঘটনাটা হ্যাঁ তা তো বলবেনই, আপনি আগে বলেন। বাবার ঘটনা, আচ্ছা মায়ের ঘটনাটা আগে বলি, যেটা আগে ঘটেছে সেটা আগে বলবেন। হ্যাঁ, সেটা হচ্ছে এইরকম ঘুরতে ঘুরতে তো ব্যাপারটা হচ্ছে কি সবই তো নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভয় পাচ্ছে। তো 2013 এর ডিসেম্বরের 3 কি 4 তারিখ হবে, এই এমনই কোন একদিন হয়তো আমি ভূত এফএম শুনছিলাম, আমার ছোট ভাই সহ আমাদের বাসার পেছন থেকে একটা স্ট্রিট লাইট আলো আমার বাসার জাস্ট জানলা দিয়ে ঢুকতেছে, তো আমার অন্য রুমে মানে যে করিডোর সেখানে আপনার আলোটা দেখা যাচ্ছে হালকা। তো হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আমার আম্মা উনি বেশ পরিপাটি হয়ে জাস্ট আমাদের দিকে ঝুঁকে আছেন, ঝুঁকে আমাদেরকে দেখতেছেন দরজা থেকে, মানে একটা থাকে না আগ্রহ সহকারে দেখা যে কি করছে, নর্মাল দাঁড়িয়ে থাকে না। তো ভাবলাম যে আম্মা তো এত রাতে নর্মালি জেগে থাকে না, তখন প্রায় রাত 1-1:30টার মতো বাজে। আমি আমার ছোট ভাইকে বললাম কি ব্যাপার আম্মা এত রাতে উঠলো, মানে উনি তো এত রাত জেগে থাকে না, বলে নিশ্চয় ইয়ে করে, জাস্ট আমাকে ডাক দিলাম, উনি কোনো রেসপন্স করেন নাই দেখে আমি পাশেই সুইচ থেকে লাইট দিয়ে দেখি দেয়ার ওয়াজ নোবডি, কেউ ছিল না। তো ভাবলাম আসলেই চোখের ভুল, হয়তো আম্মাই হয়তো ঘুমের ঘরে ইয়ে সামথিং। আমি জাস্ট তারপরেও ভাবলাম যে কি ব্যাপার আম্মা তো এত রাত উঠে না, একটু নক করে দেখি। তো আব্বা মানে ওনাদের রুমে নক করে দেখি, দেখার পরে বললাম যে কি ব্যাপার আম্মা কি উঠছিলেন নাকি, না তোমার মতো একবার ঘুমালে হলো যে এখন পর্যন্ত ঘুমানো। তো সকালবেলা পর দিয়ে আম্মাকে শেয়ার করে, আম্মা বলে দেখ যা দেখছিস আসলে আমরা তো এখানে একটু প্রবলেম আছে, হয়তো কিছু না কিছু হয়েছে, এগুলো নিয়ে আর ইয়ে করে না। তো আমিও আর ব্যাপারটাকে পাত্তা দিই না। সবচেয়ে ট্র্যাজিক যে ব্যাপারটা 3rd ডিসেম্বর প্রবলেম 5th ডিসেম্বর আমার আম্মা ব্রেন স্ট্রোক করে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে। হ্যাঁ ব্রেন স্ট্রোক হতেই পারে, বাট হ্যাঁ এটা হতে পারে, আমি আর কোইন্সিডেন্ট মিলাম না, হতে পারে করেন। ওকে কি করবো, 1 বছর আম্মা বেশ অসুস্থ, উনি মেমোরি লস হয়ে গেছে মাঝে মাঝে, যাই ওনাকে রিকভার করতে করতে। তো এই ফাঁকে বাবা আম্মার টেনশনে বেশ রাতে উঠে নামাজ টামাজ পড়ে আবার একটু কোরআন শরীফ পড়তেন। তো এই 2014 এর ডিসেম্বর 3 কি 4 আমি এক্সাক্ট আসলে এখন মনে নেই, দেখি মানে আমার বাবা মানে বারান্দায় দাঁড়ানো, বাসা তো 2টা বারান্দা, তো আমরা যে রুমে থাকি অ্যাটাচ বারান্দা, ওইটার অপোজিটে আরেকটা বারান্দা আছে, ডাইনিং রুম পার হয়ে যেতে হয়, সেই বারান্দায় বাবা, মানে আমার যতটুকু মনে হলো অস্পষ্ট, মানে আলো আসতেছে তো, কারণ আমার বাবা যে ভঙ্গিতে দাঁড়ানো থাকে ওইটাই পেরিয়ে আর তো কেউ উঠবে না, আমার ভাইটা তো রাইট। তো আমি আব্বাকে ডাক দিব কারণ উনি নিজেও ডিস্টার্ব ফিল করতেছেন, কারণ আম্মা অসুস্থ। জাস্ট আমার পাশে সুইচটা অন করে ওগুলোকে দেখতে গিয়ে দেয়ার ওয়াজ নোবডি, মানে এই জিনিসটা এখন আমি মনে করি হয়তো আমি ভুল দেখছি, কিন্তু আমি মানে নিতে পারি। মানে যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনি আপনার এই ঘটনা যদি বুঝতে চান, বেশি ভালোভাবে উপভোগ করতে চান, তাহলে বলবো যে আপনি আপনার নিজের বাড়ির পরিবেশটা চিন্তা করুন এবং নিজের কাছের মানুষগুলোর মুখগুলো চিন্তা করুন এবং বিভিন্ন ক্যারেক্টার যেগুলো বলছেন উনি, সেখানে নিজেদের মানুষদের জায়গা মানে সেই জায়গাগুলোতে বসান এবং তারপরে পুরো জিনিসটা উপলব্ধি করুন যে কেমন হতো যদি এই ঘটনাটা আপনার সাথে ঘটতো। আচ্ছা আমার কাজটা কিন্তু পেন্ডিং রয়ে গেছে আজ পর্যন্ত। সেকেন্ড টাইম মানে এত প্রবলেমের পরে সেকেন্ড টাইম ভাবলাম যে ঠিক আছে আর আমরা এখানে থাকবোই না, ভাড়া একটা বাসায় চলে যাব।
এই লাস্ট কিছুদিন আগে বাবা আবার সেকেন্ড টাইম স্ট্রোক করে। এখন এমন একটা কন্ডিশন, কোথাও মুভ করানোর কোনো জায়গা নেই, মনে হচ্ছে এখানেই আমার থেকে যেতে হবে, কারণ আমি অসুস্থ, ইয়ে নিয়ে কোথায় যাব কিভাবে, এখন বললেই তো আসলে কোথাও শিফট করা যায় না, একটা তো সময় লাগে বা একটা শরীর স্বাস্থ্য ঠিক থাকা লাগে যে এক জায়গায় যাওয়ার জন্য, পারছি না। কারণ আমার আম্মা মাঝে মাঝে এই বাসাটা আমাদের খাবে, কারণ এখানে আসার পরে যে এরকম সমস্যা হচ্ছে কোথাও, আমি এর আগে যে বাসায় থাকতাম আমি নিজে সেপারেট রুম বা যেটা হোক, এখানে আসার পর আমি সত্যি লজ্জারও বলা ভুল হবে, যাই হোক একটা ঘুমোতে পারি না, মনে হচ্ছে আমার নিজের উপর কিছু চাই, আমি আমার সাথে ভাইকে বা যেই থাকে আমি তাকে ঘুমাই, বললাম না হুটহাট বয় কেন, উইদাউট এনি অ্যাপারেন্ট রিজন। এবং আপনি একটা জিনিস বলছিলেন যে আপনাদের এখানে টেম্পারেচারেরও ঝামেলা হয়, হ্যাঁ, মানে টেম্পারেচার চারিদিকে সবকিছু স্বাভাবিক আছে, হঠাৎ করে হয়তো দেখলেন যে বেশি প্রচন্ড, মানে আপনার মনে হচ্ছে মানে মানে গরম হয়ে যাচ্ছে, এটা যেটা এমন আমার ওই যিনি ভয় পেয়েছিলেন, মানে আমার যে আন্টি আসছিলেন উনি বলছেন এটা শীত গ্রীষ্মের ব্যাপার শীত না। গ্রীষ্ম না, প্রচন্ড, যেমন স্পেসিফিক যে রুমটাতে আমাদের ইয়ে ছিল উনি নাকি বললেন যে ওখানে ফ্যান ছাড়া দরকার হয় না, প্রচন্ড ঠান্ডা, কিন্তু রেস্ট অফ আদার রুমস আর কোয়াইট ওকে। আবার মাঝে মাঝে ভীষণ গরম, এমন অনেকেই বলে যে টপ ফ্লোরে থাকলে গরম, কিন্তু এই গরমকে আমি বৃষ্টির দিন এই গরমটা ফিল করবো না। কিছু দেখেন আপনারা কোনো সময়? ওয়েল, যেটা হচ্ছে আমি পার্সোনালি তো এই দুইটা জিনিস আমার আম্মাকে, যেই যদি আম্মা মানে ওইরকম আর বাবার মতো দেখলাম, আর আমার ফ্যামিলি মেম্বার মাঝে মাঝে দেখেন যে কি দরজার মধ্যে কিছু একটা সামথিং, বাট ওভাবে বুঝতে পারে না, মনে হচ্ছে অবজার্ভ করতেছে। তো ওই জিনিসটাতেই আমরা হয়তো ভাবলাম যে আমি আমার আম্মাকে দেখলাম উনি এইভাবে খুব আগ্রহ সহকারে দাঁড়িয়েছেন, রাইট। যার কারণে এখন হয় কি, এটা আসলে বলবো কি করে না, কাঁথা মুড়ি দিয়ে ঘুমানো যদি এখন করতে হয় এই যুগে ভয়ে, ফ্যামিলি মেম্বাররা এখন পারত পক্ষে আমি নিজেই কাঁথা মুড়ি দিয়ে মনে হচ্ছে আমি ঘুমাবো, মানে এটা আচ্ছা। বলা যাচ্ছে না, মানে ফিল করা যাচ্ছে না। আর ফ্রিকোয়েন্টলি সিকনেসের কারণে, আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে কি, এখানে আসার পরে আমার আত্মীয় স্বজন যারা আসেন তারা খুব ডিপ্রেস হয়ে যান, মানে আমার বাসায় ঢুকলে আমি নিজেই ফেড আপ হয়ে যাচ্ছি, মেজাজটা আমার ফ্যামিলি মেম্বারদের মেজাজ খুব খিটখিটে হয়ে গেছে, সত্যি কথা ভাই, এটা পার্সোনাল কি বলবো, এর আগে কিন্তু তেমন ছিলাম না, সবাই কেমন জানি একটু ফেড আপ, মন মোড়া, বাসা থেকে বেরোলাম অন্য কোথাও গেলাম, হয়তো আপনার বাসা আমি গেলাম আই এম ওকে, বাট আমার নিজের বাসা আমার নিজের কাছে আপন মনে হয় না। এখন আমি কখনোই এই টাইপের ভাবিনি যে শেয়ার করব বা এই টাইপের ঘটনা আসলে মানুষের সাথে ঘটে। আমি হয়তো অতিরঞ্জিত কিছু দেখি না, অনেকের হয়তো দেখতে পারে আরো আল্লাহ মাফ করুক ভয়ঙ্কর কিছু, কিন্তু যে ছোটখাটো যে ঘটনাগুলো, এই যে জিনিসপত্র পাওয়া, ব্লাড, তারপরে অ্যারাবিক লেটার, গরুর খুলি, এগুলোর কি রিজন ভাই, আমার তো আসলে কোন ধরনের কোনো মানে explanation মিলাতেই পাচ্ছেন না। মিলাতেই পারছি না। এবং একের পর এক সবাই অসুস্থ হয়ে যাচ্ছে এবং আপনারা বাচ্চাটা চেঞ্জ করার চেষ্টা করছেন। আচ্ছা, কি মনে হয় আপনার নিজের কাছে, কি মনে হয় যে কোন ধরনের সমস্যা হতে পারে এটা, আপনার কি মনে হয়? আসলে আপনাকে যদি গেস করতে বলি, আমি এখন আমি যে হুজুর বা যাদের সাথে কথা বলছিলাম, হয়তো এখানে কারো এক্সিস্টেন্স ছিল, বা এখানে একটা ব্যাপারটা হচ্ছে কি, কিন্তু আগেও মানুষ ছিল, এমন না যে এটা খালি বাড়ি, এটা অ্যাবান্ডেন্ট কোনো প্লেস ছিল, এখানে আগেও মানুষ ছিল, তাহলে তাদের কেন সমস্যা হয়নি, আপনাদেরই কেন সমস্যা হচ্ছে? তো আমরা নিয়ারেস্ট আদমকে বলছে হয়তো আপনাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, সামথিং লাইক দ্যাট, হয়তো এই কারণে আপনাদের এই প্রবলেমগুলো হচ্ছে, কিন্তু কেউই আসলে আলটিমেট কোনো কিছু আমাদের অ্যান্সার দিতে পারেনি। এখনো আমরা ইনসিকিউর অবস্থা ফিল করছি। তো দোয়া করবেন, অ্যাকচুয়ালি সবার কাছে দোয়া চাই, আমার বাবা মায়ের জন্য আসলে যত সম্ভব চাচ্ছি যে এখান থেকে চলে যেতে, কিন্তু রিসেন্টলি বাবা আবার অসুস্থ হওয়ার কারণে আবার পোস্টপোন হয়ে গেছে, আমি আসলে মুভ করতেও মানে ব্যাপার হচ্ছে, মানে পারছি না আর কি, যে ফ্যামিলি মেম্বার সুস্থ থাকলে, বাবা বেশ সুস্থই ছিলেন ফার্স্ট স্ট্রোকের পরে, সেকেন্ড টাইমের পরে আবার। আপনি কোন সময় দুঃস্বপ্ন দেখেন নেই? দুঃস্বপ্ন মাঝে মাঝে হয়তো দেখছি, যেমন অনেকে বলেন না বোবায় ধরা, মাঝে মাঝে আমিও চিৎকার দিয়ে উঠছি, দেয়ার ইজ নো অ্যাপারেন্ট রিজন, হ্যাঁ আমিও কিছু দেখছি। আরেকটা জিনিস যেটা আমি অফার হয়তো আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার আম্মু একদিন শুয়েছিলেন, আমি বাসায় ছিলাম না, অফিসের কাজে, তো উনি দেখছেন যে আমার বোন ওনার পাশে বসা, এবং বেশ চুল ছাড়াও কিন্তু নর্মাল ভঙ্গিতে আমার আম্মার দিকে আস্তে আস্তে বলতেছেন, আমি কিন্তু ও না, মানে আমার বোন না, আমি কিন্তু এখানে কাউকে এভাবে ইয়ে করতে শান্তি সামথিং এরকম, আমার তখন ইয়ে করলো, কারণ আমার আম্মা রিকল করতে পারেন নাই, তো আমি তখন বলতে পারিনি। তো এই জিনিসটা পর আমরা আসলে খুব ভয় পেয়ে গেছি। পরে আমার মার সাথে সাথে উঠে আমার বোনের রুমে গেছেন, গিয়ে দেখেন যে শি ওয়াজ স্লিপিং, বডি ওয়াজ দেয়ার। এবং এই জিনিসগুলো যদি আসলে প্যারানর্মাল কিছু হয়, তাহলে হয়তো এটাই, আমি আর কিছু বলতে পারবো না। মানে এখন আমি আসলে সত্যি কথা বলতে কি, ফ্যামিলি মেম্বার, বিশেষ করে বাবা মা অসুস্থ, কারণে আমি একটু ডিপ্রেসড হয়ে গেছি। ফ্রিকোয়েন্টলি চেইন অফ প্রবলেম এক কথা, ফ্রিকোয়েন্টলি সিকনেস হলে আমি সবাইকে তো ইয়ে করতে পারি। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। আমি ইঞ্জিনিয়ার, আমি ধরে নিলাম আপনার নাম এক্স, এবং তিনি এতক্ষণ তার ঘটনা বলছিলেন, এবং তিনি যে দুঃসময়টা পার করছেন, এটা সবচাইতে ভালো তিনিই বুঝতে পারছেন যে কতটা
বেশি কতটা বড় রকমের একটা সমস্যা তার জীবনে এসেছে, এবং তারা চেষ্টা করছেন আপ্রাণ এই বাসাটা ছেড়ে চলে যাবার জন্য, সেটাও তারা পাচ্ছেন না, এবং নানান ধরনের প্রবলেম, প্রতিদিন এই প্রবলেমগুলো নিয়েই বেঁচে থাকতে হচ্ছে। এটা খুব কষ্টের একটা ব্যাপার, এবং সবাই তার জন্য পারলে দোয়া করবেন, এবং অবশ্যই আমিও তার মঙ্গল কামনা করি এবং আশা করি যে এই সমস্যা থেকে তিনি বেরিয়ে আসেন খুব তাড়াতাড়ি। আমি দেখতে পাচ্ছি হামিন আমাদের বলছেন যে আন্ডারটেকার ইজ ব্যাক। ওকে, আমরা তো এই রিলেটেড কিছু ঘটনা শুনবো, তাই না? আমাদের এখানে হসপিটাল রিলেটেড কিছু ঘটনা রয়েছে, আমাদের এখানে কবর রিলেটেড কিছু ঘটনা রয়েছে, এবং আমার এখানে আরো অনেকেই মানে এখানে আমাদের এসএমএস করছেন, এবং সেই ঘটনাগুলো এক এক আমি পড়ব। বুড়ি আমাকে লিখেছেন যে তিনি ধারণা করছেন যে এটা হয়তো ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো প্রবলেম তাদের বাসায় চলছে, এরকম কিছু একটা। সোহেল লিখেছেন যে আজকে বিশেষ কিছু কি আছে, একটু আগে বলছিলাম যে হসপিটালের ঘটনা রয়েছে, একটু আগে বলছিলাম যে কবরের একটা ঘটনা রয়েছে, এবং এছাড়া আরো বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো আপনারা শুনতে পারবেন। আমাদেরকে এছাড়াও জ্যাকলিন নাটোর থেকে আমাদের এসএমএস করেছেন, সুস্মিতা বড়ুয়া আমাদের এসএমএস করেছেন বিএন কলেজ চট্টগ্রাম থেকে, লিখেছেন ভাই হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে, এবং তিনি বলেছেন যে আজকের ভূত ফিল্ম কাছে ডিফারেন্ট লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রতিদিনই ডিফারেন্ট করার চেষ্টা করি, কতটুকু পারি যায় না, এবং আমাদের অপারগতাগুলো আপনারা যে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। সিদ্দিক খান আমাদের লিখেছেন যে নাইস লেগেছে তার কাছে স্টোরিটা। খুলনা থেকে রেগুলার এসএমএস করেন, আজকেও করছেন আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, এবং আমাদেরকে তিনি বলেছেন যে ভয়ের এক্সপেরিয়েন্স ওয়েলকাম। ওকে, খায়রুল ইসলাম আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আকরাম, এবং তিনি বলছেন গ্রেট স্টোরি। এছাড়াও আমাদের দেখেছি গোলাম রাব্বি এসএমএস করেছেন মিটফোর্ড হসপিটাল থেকে, মিটফোর্ড ঢাকা থেকে, এবং আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি উৎস চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন সাকিব, এবং আজকে তিনি প্রথম এসএমএস করলেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এসএমএস এর জন্য। মিজান আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও মুন্না, এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি তমাল এসএমএস করেছেন আমাদেরকে খুলনা থেকে, আবারও দেখতে পাচ্ছি যে আফরিন এবং আনোয়ার এবং আফরিন। জুনায়েদ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, শাওন সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা একটা ইমেইলে যাব নাকি একটা ব্রেক নিতে হবে আমাদের? আমরা ইমেল পড়তে পারি না, নাকি ব্রেক দিব? আমরা একটা ইমেল পড়ে ফেলি, কারণ একটা ঘটনা গেছে, আমরা গালি শুনতে চাই না, গালি শুনতে কারোরই ভালো লাগে না, এবং আমি একটা ঘটনায় পড়ছি। ঘটনাটা লিখেছেন আমাদের একজন লিসেনার, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম। ঘটনাটা খুবই সমসাময়িক, মানে সমসাময়িক বলছে এই যে রমজান মাস আমরা শেষ করলাম, এবং তার সেই সময়ের একটা ঘটনা আর কি, রমজান রিলেটেড। সো এখন নিশ্চয়ই অনেকের ঈদের ছুটির পরে ঘটনাটা ভালোই লাগবে। লিখছেন, প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি এবং মাসুম ভাই দুজনেই ভূত এফএমের সাথে ভালোই আছেন। আমি খন্দকার মোহাম্মদ শাকিল আহমেদ সাভারের ক্যান্টনমেন্টের পাশের গাজীর চট নয়াপাড়া গ্রাম থেকে বলছি। ঘটনাটা বলার আগে আমি আমার গ্রামের একটু বর্ণনা দিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। আমার গ্রামে বাংলাদেশ, আচ্ছা তারপরে লেখাটা বোঝা যায়নি, বাঁশবন, এবং গ্রামের বিরাট একটা পথ আর কয়েকটা ছোট পথও বাঁশবনের ভেতর দিয়ে গেছে। এবং বলে রাখা ভালো যে বাড়ি থেকে মসজিদের দূরত্ব 5-6 মিনিটে যাই হোক। এবার আমি ঘটনায় যাচ্ছি। ঘটনাটা এখনো টাটকা, আলবোধ রীতিমতো কিছুক্ষণের জন্য যে কারোরই সমস্ত শরীর শিউরে উঠে গায়ের পশম দাঁড়িয়ে যাবার মতোই। গত 26শে রমজান, এই তো কিছুদিন আগে, 27শে রমজান শবে কদরের রাতেই ঘটনাটি বলছি, যা মসজিদ থেকে বাড়ি ফেরার সময় ঘটে। যেহেতু আমি ছোটবেলা থেকেই অনেকটাই ধার্মিক টাইপের, তাই সব নামাজি জামাতে আমি আদায় করার চেষ্টা করি, আর বিশেষ করে রাতের গুলোতে ছোটবেলা থেকেই সবার পরে ইবাদত বন্দেগী করে বাসায় ফিরতে পছন্দ করি। যেহেতু পবিত্র রাত এবং শবে কদরের রাত, সুতরাং সবার আগে মসজিদে হাজির হই এবং প্রায় ঘন্টাখানেক আগে হাজির হয়ে যাই। গিয়ে দেখি এতেকাফের লোক আর ধবধবে পাঞ্জাবি পরা প্রতিদিনের পরিচিত হুজুর এবং কামাল নামের এক বাক প্রতিবন্ধী। বিগত কয়েকদিন ধরেই এলাকায় দিনে রাতে বিদ্যুৎ থাকছে না। দিনের বেলায় বিকেলের দিকে হালকা বৃষ্টি, আর শেষ সন্ধ্যায় আকাশ ঘন কালো মেঘে ঢাকা ছিল। ইফতারের পরেই বিদ্যুৎ চলে গেল।
সমস্ত এলাকা নীরব সাগরের মতো লাগছে। যাই হোক, মসজিদে গিয়ে দেখি হুজুর এপাশ ওপাশ করছেন, মোমবাতি আছে কিন্তু দেশলাই নেই, তাই আলো জ্বালাতে পারছেন না। আমি মসজিদে ঢুকেই স্মার্টফোনের হেভি ফ্ল্যাশ লাইটটা অন করে দেশলাই খুঁজলাম এবং কামাল ইশারায় আর ভঙ্গিতে বুঝালো দেশলাই শেষ। তাই পাশের মাদ্রাসা থেকে জানালা দিয়ে চেঁচিয়ে দেশলাই আনলাম, আলো জ্বালালাম। দরজা জানালা দিয়ে পাক খাওয়া বাতাসে নিভু নিভু প্রায় মোমবাতি। যাই হোক, প্রচন্ড বৃষ্টিতে মনে হয় 14-15 জন হবে নামাজে এসেছিল। গরমে সবার অবস্থা নাজেহাল। তাই হুজুরকে কানে কানে বললাম যে অন্য দিনের চাইতে একটু দ্রুত নামাজ পড়ালে ভালো হয় সবার জন্য। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নেড়ে হ্যাঁ জানালেন। তারাবি নামাজ পড়তে পড়তেই সকালেই ভ্যাপসা গরমে ভিজে নাজেহাল অবস্থা, ঘামে ভিজে চাপচাপা সবার শরীর এবং ভিতরে শেষ করে বিরিয়ানি খেয়ে 7 জন বাদে সবাই 9:30 চলে গেল। তখন নফল ইবাদত শেষে হালকা বৃষ্টিতে হুজুর আর আমি 10:10 বের হলাম বাড়ির উদ্দেশ্যে। হুজুর বলল, আপনার বাড়ি কি ওই বাসবনের দিকে? আমি বললাম, হ্যাঁ। কেন, আপনাকে বাসায় এগিয়ে দিতে হবে? আমার সাথেই আসেন, একসাথে যাই। আমি বাড়ি চলে যাব, আপনাকে রাস্তায় তুলে দেব। তখন হুজুর আমার সাথেই হাঁটা শুরু করলেন। যেহেতু সেই ছোট্ট কালের পরিচিত পথ, তাই ফ্ল্যাশ লাইট না জ্বালিয়েই দুজনে চুপচাপ চলছি। আমি সামনে, হুজুর হাঁটছেন পেছনে। 5 মিনিট পর সেই ঘন কালো আঁধারে ঘুটঘুটে বাঁশবন, বটগাছ, কবরস্থান পার হতে ঘটল ঘটনা। যখনই হুজুরকে পথে বিদায় দিতে পেছনে ঘুরলাম, দেখে আমি থমকে গেলাম। শরীর নিস্তেজ হয়ে গেল, চমকে উঠলাম। এ কি, আমি একা হাঁটছি? তাহলে হুজুর কই গেল? এতক্ষণ কার সাথে হাঁটলাম? কে রাস্তা পার করে দেওয়ার কথা বলল তাহলে? আমি এদিক ওদিক তাকিয়ে কারো সাড়া না পেয়ে কিছুটা হতভম্ব আর ভয় নিয়ে বাড়ি ফিরলাম। ছোটবেলা থেকেই শুনে আসছি বিশেষ রাতে নাকি জিনেরা চলাফেরা করে, অনেক কাণ্ডও ঘটায়। কাউকে ভালো লাগলে সহযোগিতা করে বা ছদ্মবেশে দেখা দেয়। তাছাড়া পুরো রমজান মাস জুড়েই মৃত আত্মাদের মাগফিরাত এবং নাজাদের জন্য দোয়া পাবার জন্য জীবিতদের কাছে অদৃশ্য আনাগোনা। কিন্তু রাতে যখন জানতে পারলাম যে আমাদের মসজিদের হুজুর নাকি সেই রাতে অন্য মসজিদে ব্যস্ত ছিলেন, তখন তো আমি বিস্ময়ে কুপোকাত। এ কি শুনছি আমি? তাহলে হুজুর বেশে মসজিদে বা রাস্তায় কে ছিল? জিন না তো? কার সাথে বা মসজিদ থেকে কথা বলতে বলতে বের হলাম? কার সাথে হাঁটছিলাম? কে বা আমার পথে এগিয়ে দেওয়ার কথা বলল? তবে এইটা ভেবে কিছুটা হলেও নিস্তার পেলাম যে আর যাই হোক, ওই পথে প্রায় খারাপ অঘটন ঘটে। একদিন আগে একটা গলা কাটার ঘটনাও ঘটেছে আশেপাশে। তবুও যেহেতু আমি ভয় না পেয়ে মসজিদে গিয়েছিলাম, হয়তোবা আমার ভয় বা একাকিত্ব কাটাতে কিংবা বিপদ থেকে বাঁচাতেই কোনো জিন বা ভালো আত্মা একটু প্রহসন করে পথ পার করে দিয়ে গেল। ঘটনাটা কতটা ভয়ের তা বলতে পারবো না, তবে যদি কারো সাথে ঘটে নিশ্চয়ই হিমশীতল আকস্মিক চমকানোর একটা অনুভূতি টের পাবেন মুহূর্তেই। অনেক আগে ভূত এফএমে কোনো এক পর্বে মানুষের বেশে জিন এসেছিল বলে শুনেছিলাম। এবং তাহলে শ্রোতা বন্ধু বান্ধবদের কাছে প্রশ্ন, আপনাদের সাথে সবসময় যারা আছে তারা মানুষ তো? এই হচ্ছে ঘটনা, এবং এই ঘটনা আমি পড়ে শুনলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কোনো কথা হবে না, এক্ষুনি আমাদের একটা বিরতি নিতে হবে এবং বিরতির পরে অপেক্ষা করছে আপনাদের জন্য দারুণ সব ঘটনা। এবং যে গেস্ট এরপরে ঘটনা বলবেন তার নামও আমি বলিনি, সেটা আপনারা আসলে জানতে পারবেন। সুতরাং আশা করছি আপনাদের পুরো সময়টা খুব আনন্দে কাটবে। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:32। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তাল আছি, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। এবং এই মুহূর্তে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। এবং আমাদের সাথে এখন উপস্থিত আছেন ডক্টর আলিফ, যিনি একটা নতুন ঘটনা আপনাদের উপহার দিবেন। আমরা সেই ঘটনাটা শুনবো আপনার কাছে। আলিফ, কোন ঘটনা শুনছি? আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই। আজকে তো অনেকগুলো ঘটনা নিয়ে আসছি রাসেল ভাই। এর মধ্যে কবরের ঘটনা যেটা বলেছিলেন একটু আগে সেটাই বলবো, এবং একটু সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। লাস্ট বার যখন এসেছিলাম ঘটনা পুরোপুরি প্রপারলি বলতে পারি নাই অসুস্থ থাকবার কারণে। আজকে কিছু ঘটনা নিয়ে আসছি সবার জন্য, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। যে ঘটনাটি শেয়ার করব সেটি হচ্ছে
আমি জায়গার নামটা মেনশন করতে পারবো না কোন জায়গার এটা ঘটনা, এবং যে লোকটি প্রত্যক্ষ করেছেন তার নাম হচ্ছে আব্দুস সালাম, এবং তিনি এই জিনিসটি দেখেছেন বা উনি জিনিসটি মানে বুঝতে পেরেছেন, বা এই জিনিসটি সে পুরোটাই এই জিনিসের সাথে ভিকটিম, যিনি 1992 সালে। তো ওনার গ্রামের বাড়ি, ওনার বাসা থেকে বাজার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে প্রায় অর্ধ মাইল। তো এতটুকু রাস্তা হেঁটেই যেতে হতো আর কি, সবকিছু করবার জন্য, বা যাই আনতে হইতো ওই এত দূর রাস্তায় পার করে যেতে হতো। আশেপাশে কোনো ছোটখাটো এবং টঙের দোকানও ছিল না। তো রেগুলার যেতে আসতে একদিন হঠাৎ করে সেদিন বিকালবেলায় আর কি বাজার থেকে ব্যাক করবার সময় নর্মালি ওই রাস্তাতে যাওয়ার পথে একটি মানে বাঁশ ঝাড় টাইপের একটি জায়গা ছিল এবং পাকা কিছু কবর ছিল। তো নর্মালি উনি ওই জায়গা দিয়ে যাওয়ার সময় সালাম জানিয়ে যেত। হঠাৎ করে একদিন কি হলো, বাজার থেকে ব্যাক করবার সময় উনি ওই জায়গাতে আসার পরে দেখলো যে একটি মানে অনেক লম্বা একজন লোক খালি গায়ে কোমরে গামছা বাঁধা সে কবর খুঁড়ছে। তো কৌতূহল বশত সেই লোকটার কাছে যে জিজ্ঞেস করে, ভাই কি কে মারা গেছে, কিন্তু উনি কোনো ধরনের উত্তর দেন না, কবর খোঁড়াতেই সে ব্যস্ত। এক পর্যায়ে আরো কিছু কোশ্চেন জিজ্ঞেস করলো কৌতূহলের কারণে, যে কে মারা গেছে, কোন বাড়ির লোক মারা গেল, কিন্তু ওই লোকটি কোনো ধরনের বিকার নেই, কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চিন্তাই করছেন না। এমন একটা ভাব যে ওনাকে কেউ দেখছে না। তো উনি বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে পরের দিন আবারও ঠিক একইভাবে বাজারে যেতে হচ্ছে কোনো না কোনো দরকারি কাজে। বাজার যাওয়ার পথে দেখলো সেই লোকটি স্টিল কবর খুঁড়ছে। তখনও কবর খুঁড়ছে। আচ্ছা, কবর খুঁড়ছে। কবর তো খুঁড়তে খুব বেশি হলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু এতক্ষণ কিসের কবর খুঁড়ছে? উনি ওনার কৌতূহলের মানে আরো বাড়তে থাকলো কৌতূহল। ভাই কি হলো, কে মারা গেছে, আপনি কালকের থেকে কবর করতেছেন? লোকটির কোনো বিকার নাই, কোনো অ্যান্সার নাই, উনি তাকাচ্ছে ওনার দিকে। এরকম করে করে রাসেল ভাই 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5-6 দিন চলে গেছে। সে দেখতেছে ওই লোকটি কবর খুঁড়ছে তো খুঁড়ছেই। আচ্ছা, এত বড় কবর, কার কবর খুঁড়ছে? তো লাস্ট এর মধ্যে সে কয়েকজন লোককেও ইভেন নিয়ে এসেছিল যে, ভাই দেখেন এই জায়গায় কবর খুঁড়তে দেখতেছি। প্রথম দিন সে নিয়ে আসে তারই পাশের বাড়ির একজন লোককে, কিন্তু লোকটা এসে বলে কই কিছু নাই তো। তো উনি কি সেটি দেখছে? উনি খুবই অবাক যে আমি কি দেখছি, তাহলে এতদিন আমি কার সাথে, এত জলজন্ত মানুষ, আমি তো ঝাপসাও দেখিনি, মানুষটা পরিষ্কার। জলজ্জন্ত একজন মানুষ। তাহলে উনি প্রতিদিন কবর করছে। আমি যখনই কাউকে নিয়ে আসি দেখি যে কবর মানে ওখানে কেউ নাই, খালি। তো ওনার এই মাথার মধ্যে এই জিনিসটা ঘোর পাক করতে করতে 1 থেকে 2 দিন পর হঠাৎ করে রাতের বেলা ঘুম ভাঙে এবং বাড়ি থেকে যদি নক করছে। নক করে দরজা খোলার পরে পাশের বাড়ির মোতালিব নামে একজন লোক, সে এসে বলল যে ভাই মুরব্বী, উনি এক পরিচিত একজন মুরব্বী, উনি মারা গেছেন। তো উনি অনেক পায়াস একজন লোক, উনি গেছেন ওখানে এবং ডেড বডিটি পরিষ্কার করে গোসল করিয়ে কাফনের কাপড় মুড়িয়ে তিনি কবরস্থানে নিয়ে যাওয়ার পরে দেখলেন যেটা, যে এটা সেই কবরটা, যে কবরটা এতদিন ধরে 7 দিন ধরে যে খোঁড়াখুড়ি করছে, সেই কবরটা যেখানে তার কবর। ও মাই গড, ওনার জন্য যে কবরটা সিলেক্ট করা হয়েছে এটা সেই কবর যেটা 7 দিন ধরে খুঁড়ছিল লোকটি। এবং উনি একা, এবার উনি অন্য কেউ প্রত্যক্ষ করেন, উনি একাই প্রত্যক্ষ করেছেন 7 দিন আগের থেকে। এবার উনি যে মারা যাবে এটাও তো উনি জানতো না। সেটাই রিলেশন, আমি মানে যেটা হচ্ছে যে কেউ দেখলে একটা কথা ছিল, কিন্তু তুমি একাই দেখছেন। তো উনি অন্য কাউকে নিয়ে আসলে সে আর দেখে না। না, এবং যাদেরকে নিয়ে আসে তারা ওই মুহূর্তে উপস্থিত ছিল, তারা তার দিকে একবারে হুম রেখে তাকিয়ে থাকে, এভাবে তাকিয়ে। তুই যে বলেছিলি কবর খুঁড়ছে, এই আজকে এখানে কবর হচ্ছে। তো উনি জিনিসগুলো রিলেট করতে পারে, উনি যা দেখেছে এতদিন ওইটার সাথে সে রিলেট করতে পারে। তো ঘটনা রাসেল ভাই এই জায়গায় শেষ হলেই ভালো হতো। হ্যাঁ সেটাই, মানে আমার কাছে মনে হচ্ছে এইটুকু ঘটনা থাকলে ভালো ছিল। কিন্তু মানে ওনাকে মানে মাথা নষ্ট করার জন্য যেটা হলো যে ঠিক পরের দিন থেকে তার খারাপ স্বপ্ন আসতে শুরু করলো। খারাপ স্বপ্ন বলবো না, জিনিসটা এরকম হচ্ছে যে ওই গ্রামের মানুষজন মনে করে যে কেউ যদি ডাকে তাহলে মৃত্যু নাকি খুব ঘনিয়ে আসে, বিশেষ করে মৃত মানুষরা। সে দেখলো যে যেই লোকটিকে, কারণ উনি তো খুব কাছের থেকে গোসল করিয়েছে, কাফনের কাপড় পরেছে, উনি দেখলো যে স্বপ্নে তাকে ওই বুড়ো চাচাটা ডাকছে তার কাছে। আচ্ছা, ডাকছে এমন মানে এত সুন্দর করে ডাকছে যে সে মানে না যে পারছে না। তো রাসেল ভাই ছোট্ট একটা জিনিস আমি মিস করে গেছি, ওই যে লোকটিকে দেখেছিল, সেই লোকটিকে দেখার পর উনি ওই জায়গায় প্রচন্ড বৃষ্টি নামে,
এবং ওই সময় মাগরিবের আজানের ওয়াক্ত আমি হয়ে এটা যায়। মনে করে দিতে চাচ্ছিলাম, হ্যাঁ সেটা। তো উনি কি করলো, ওই বৃষ্টি পড়ছে, উনি ওযু করে আস্তে আস্তে দেখলো যে উনি এত সুন্দর করে আজান দিচ্ছে, ওই অত্র এলাকার গ্রামে এত সুন্দর করে কেউ আজান দেয় না, এত সুন্দর। মানে এই আজানে সে আজান পড়ার পরে ওই লোকটিও নামাজ পড়ে, সেও কোনা দিয়ে নামাজ পড়ে বাড়ি আচ্ছা। চলে যায়। তো এটা আমি জাস্ট বলছি, মানে বললাম আর কি, এটা মিস করে গেছি। তো এই স্বপ্নে দেখতে দেখতে হঠাৎ করে রাসেল ভাই উনি একদিন তার ঘুম ভাঙে। তো বলে যে আমি তো স্বপ্নে রেগুলার দেখতাম, কিন্তু এইটা আমার কাছে স্বপ্ন না। সে ঘুম ভাঙে, ঘুম ভেঙে দেখে অনেক বড় একটা কবরের ভিতরে সে শুয়ে আছে, অনেক উঁচু এবং অনেক বড় কবর। এটা ঘুম ভাঙার পরে দেখে? ভাঙার পর দেখে যে একজন বড় একটা অনেক উঁচু কবর। কবরের তো মানে আমরা তো কবর দেখেছি অনেক উপরে, মনে হচ্ছে যে মাটির অনেক নিচে আমি। এবং আমি ডান দিকে কাত হয়ে, মানে ডান দিকে তাকাতেই দেখি যে সেই চাচা যাকে আমি দাফন করেছিলাম সবাই মিলে, তার পাশে আমি শুয়ে তার মানে ওনার কবরেই শুয়ে আছেন, এরকম একটা জিনিস। এরকম জিনিস দেখছে। আরো খারাপ জিনিস যেটা হচ্ছে, ওই যে লোকটা, সেই লোকটা ওর উপর মাটি যে লোকটা আজান দিয়েছিল এবং কবর খুঁড়তে দেখেছিল, সেই লোকটা মাটি চাপা দিচ্ছে, মাটি ঢেলে দিচ্ছে। উনি কি করলো, মাটি একটা খোঁড়াতে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে। উনি বলে আমার কি হচ্ছে, বেরিয়ে আসার চেষ্টা করছে, বেরিয়ে আসার চেষ্টা, মানে বাঁচার চেষ্টা করছে। এই মুহূর্তে তার মনে হয় যে আমার দম বন্ধ হয়ে আসছে, তিনি এক পলকে ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙে দেখেন যে সে তার বেডের উপরে, সে যার ঘর, তার রুমে, তার ঘরের। বাট এটা স্বপ্ন ছিল না, স্বপ্ন ছিল না। ওনার দাবি এটা স্বপ্ন ছিল না। তার কারণটা হচ্ছে সে ফিল করেছে, কারণ সে তার ছেলে মেয়ে এবং ওয়াইফকে জিজ্ঞেস করেছে, আমি এটা দেখেছি। বলে হ্যাঁ বাবা, আমি জানি না তোমার সাথে কি হয়েছে, বাট রাত 1-2 নাগাদ তুমি ঘর থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছ, তোমাকে আমি পায়ে শিকল ধরে আটকাতে পারিনি। বের হয়ে তুমি ওই দূরের কোথায় চলে যাচ্ছ, আমি ভাবলাম যে তুমি কোথাও কোনো কাজে যাবা, কিন্তু তুমি কোনো কথাই বলো নাই। আমার যখন সকাল হয়ে গেছে, তুমি ঠিকই সকালবেলা চলে আসছো ঘরে এসে খাটের মধ্যে তুমি ঘুমায় গেলা, এবং ঘুমটা ভাঙে বিকালবেলা আসলে। তাহলে উনি জিনিসগুলো কোথায় গেছে ওরা জানে না, মানে নিশ্চয়ই ফলো করতে চাইছিল বা কিছু জানে না, কেউ কিছু দেখে নাই। একমাত্র উনি যেটা বলে যে আমি সশরীরে স্বজ্ঞানে আমি কবরের ভিতরে শুয়েছিলাম, আমি আর থাকবো না, আমার কি মৃত্যু ঘনিয়ে আসছে, এই বাড়ি থেকে চলে যাই। আর এমনি তো ওদের ঢাকায় আসার অবস্থা ছিল, ওই মুহূর্তে কথা ছিল যে ঢাকায় শিফট করবে। এরপর থেকে তিনি ঢাকায় আছেন এবং যাত্রাবাড়িতে আছেন। রাসেল ভাই বলে দিচ্ছে উনি কোন জায়গায় আছেন। যাত্রাবাড়িতে ছোট একটা বাসায় পুরো ফুল ফ্যামিলি নিয়ে তিনি থাকেন। এটি ছিল ঘটনা। এই অদ্ভুত ঘটনাটাই রাসেল ভাই মানে শেয়ার করবো কি করবো না, আর আপনি ডিসাইড করে দিয়েছেন। আমি ভাবছিলাম এটা কি করবো না। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার, এবং যে ঘটনাটা আপনি বললেন সেটা আসলেই অন্যরকম একটা জিনিস। একটা মানুষ ঘুম ভেঙে উঠে যদি হঠাৎ করে নিজেকে আবিষ্কার করেন কবরে, তার কেমন লাগবে। এবং তিনি যদি দেখেন, আপনি নিজের কথা চিন্তা করেন যে আপনি হঠাৎ করে ঘুম ভেঙে উঠে দেখলেন আপনি পুরোপুরি সজ্ঞানে এবং আপনি একটা কবরের মধ্যে শুয়ে আছেন, এবং আপনার পাশে আপনার পরিচিত একজন মৃত ব্যক্তি, যে কিনা কাফনের কাপড় জড়িয়ে আপনার পাশেই শুয়ে আছে, এবং কেউ ওপর থেকে মাটি চাপা দিচ্ছে। মানে এটা ভাবা যায় না, কিন্তু যদি আপনি মানে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন কিন্তু ভয়াবহ হবে। এবং এটা যে স্বপ্ন ছিল না সেটা উনি ফিল করেছেন। স্বপ্ন দেখলে কিন্তু আমরা মাঝে মাঝে বুঝতে পারি যে আমরা স্বপ্ন দেখছি, স্বপ্নের মধ্যেও আমরা বুঝতে পারি অনেক সময় যে আমরা স্বপ্ন দেখছি। আমরা যদি মনে করি যে স্বপ্নটা এখানে শেষ করে দিব, অনেকের মধ্যে এই ক্ষমতাও আছে যে স্বপ্নটা ওই জায়গায় শেষ করে দিতে পারেন, বা অন্য কোনো দিকে বা অন্য কোনো দিকে ঘুরিয়ে দিতে পারেন। বাট উনি দাবি করেছেন এটা স্বপ্ন না, এবং ফ্যামিলিতে যারা লোকজন আছেন তারাও বলছেন যেটা স্বপ্ন না, কারণ উনি ঠিক ওই রাতের কোন একটা সময়ে উনি কিন্তু বাইরে বেরিয়ে গিয়েছিলেন, এবং বাইরে বেরিয়ে গিয়ে উনি কিন্তু মানে পরিবারের কারো কোনো কথা, মানে সবার কথা অগ্রাহ্য করেই তিনি বাইরে বেরিয়ে গিয়েছিলেন, এবং ফিরে এসেছিলেন তখন মোটামুটি ভোরবেলা, নিশ্চয়ই সকালবেলা। এবং মাঝখানে উনিও দাবি করেছেন যেটা স্বপ্ন ছিল না, এবং বাড়ির লোকজনও বলছেন যে হ্যাঁ বাবা, বা হ্যাঁ তুমি বা আপনি ওই সময় বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন, দিস ইজ ট্রু। সো ব্যাপারটা কি হতে পারে, মানে এরকম ঘটনাটা এরকম খুবই অদ্ভুত। কিন্তু আমি যেমন রাসেল ভাই ছোট করে একটু বলি, আমি মাঝে মধ্যে স্বপ্ন দেখলে প্রায় সময় দেখে আমি উপর থেকে পড়ে যাচ্ছি, নিচে পড়ে যাচ্ছি, এবং আমি বলছি যে ওই ফিলিংটা যখনই চলে আসে পড়ে যাচ্ছি, এখনই আমার স্বপ্নটা ভেঙে যাবে, আমি নিজে জেগে যাই। আচ্ছা, এই জিনিসটা আমার হ্যাঁ, এটা হয়তো অনেকেরই হয়, টায়ার্ড থাকলে অনেক সময় জিনিসটা হয়, মানে প্রায়ই হয়। কিন্তু
এই যে জেগে ওঠে কবরের মধ্যে, আপনি শুয়ে আছেন এবং আপনার শরীরের উপর মাটি পড়ছে হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা, জেগে এই থাকা অবস্থায়। এই ফিলিংটার কোনো মানে আসলে মানে কোনো তুলনা হয় না। আমরা আরেকটা ছোট্ট একটা মেইল পড়ি, এবং আমরা আসলে ইমেল একটু কম পড়ি, এবং অনেকেই আমাদের ইমেল পাঠান, কারণ সবার স্টুডিওতে আসা সম্ভব হয় না আমরা জানি, তবে স্টুডিওতে আসলে সবচেয়ে বেশি খুশি হই আমি। তবে ইমেল পড়তে চাচ্ছি এই কারণেই যে অনেকেই রিকোয়েস্ট করেন যে ইমেল পাঠাচ্ছি, ইমেল পড়ছেন না কেন। সো কিছু ইমেল পড়ে ফেলি, এবং আমার মনে হয় যে কেমন লাগছে। এবং দেখেন, একজন লোক একটি কফিন, সেই কফিনটি যেটাতে তার ভাইকে আনা হয় সেটি নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠছে। এতটুকু দেখে তিনি তাড়াতাড়ি ঘরে ফিরে আসেন। এর কিছু সময় পরে একটা বিকট শব্দ ঘর থেকে আবারও বেরিয়ে আসেন তিনি, এবং এসে লাইটের আলোয় খুঁজে থাকেন কিসের শব্দ হলো সেটা। খুব নিয়মিত ভূত এফএম শোনেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি মৌটুসি এসএমএস করেছেন, এবং সেকেন্ড স্টোরিটা শুনে সত্যি ভয় পেলাম তাই লিখেছেন, এবং তিনি বেশ ভয় পেয়েছেন সেটা জানিয়েছেন। আমাদের পাপড়ি ময়মনসিং থেকে লিখেছেন যে অনেক ভয় নিয়ে শুনছি ভূত এফএম, অসম, গল্পগুলো খুব ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর সব ঘটনা কিন্তু আছে, সুতরাং আমাদের সঙ্গে থাকতে হবে। রনি সিলেট থেকে লিখেছেন অসম স্টোরি, আলিফ ভাই এর এবং লাস্ট ইমেলটা তার কাছে অনেক ভালো লেগেছে। আরাফাত রাজশাহী থেকে লিখেছেন যে ঘটনাটি ভয়ঙ্কর, এবং তিনি বলছেন আমার শুনতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা, আমাদেরকে দেখতে পাচ্ছি লিখেছেন এখানে সাব্বির বোট বাজার থেকে, এবং আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি অর্চি লিখেছেন আমাদেরকে, লেমন সহ আরো অনেকেই। আমাদের ফেসবুকেও কিন্তু অনেকে কমেন্ট করছেন এই মুহূর্তে, এবং আমরা সেরকম বেশ কিছু দেখতে পাচ্ছি কমেন্ট এই মুহূর্তে আমাদের এখানে জমা হয়ে আছে। এবং আমাদের এইখানে যে পোস্ট আছে সেই পোস্টটাতে চাইলে কিন্তু আপনিও কমেন্ট করতে পারেন, এবং কমেন্ট করার নিয়মটি খুব সোজা। আপনি চলে যান আমাদের অ্যাড্রেসে www.facebook.com/radio.furti, এই অ্যাড্রেসে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন। আমি দেখতেছি বিনতি যারা আমাদেরকে লিখেছেন যে ভূত এফএম এর পাশে অলওয়েজ থাকবো, আমার পেজে এই কমেন্টটি তিনি করেছেন, এবং বেশ ভয় পাচ্ছেন দেখতে পাচ্ছি সুষময়। এছাড়াও দেখতে পাচ্ছি হাসনাইন আবির হোসাইন ফেসবুকে লিখেছেন যে তিনি বলছেন যে তিনি বলেছেন যে আচ্ছা, তিনি যে মনে হয় অ্যাপ থেকে শুনছেন সে ধরনের একটা কমপ্লেন দিয়েছেন তিনি। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি স্মরণ এসএমএস করেছেন, এবং আমাদেরকে বলছেন যে তিনি একটু কনফিউশনে ছিলেন যে কমেন্ট করলে আমরা পড়বো কিনা, বাট তার কমেন্টগুলো কিন্তু আমি পড়ে ফেললাম, তার কমেন্ট আমি পড়েই ফেললাম। এবং আমাদেরকে রায়হান ইসলাম অমি, এছাড়াও প্রান্ত পার্থ, শাহিন শাহ, এছাড়াও সাইফুল ইসলাম শিমুল, তানভীর ইসলাম তন্ময়, মাহমুদুল হাসান তৌফিক, এছাড়াও জান্নাত শেশির, এছাড়াও এহসানুল সহ আরো অনেকে, এছাড়াও দেখতে পাচ্ছি সানি আরিয়ান, এছাড়াও দেখতে পাচ্ছি মোহাম্মদ সৌরভ শোভন, এমডি অনিক এলেক্স আমাদের এখানে, এছাড়াও আহমদ নোমান সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন। এবং যারা কমেন্ট করতে চান আমাদের পেজটাতে চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে আপনার অবশ্যই কমেন্ট করুন, জানিয়ে দিন যে কেমন লাগছে আপনার কাছে আজকের ভূত এফএম এর এপিসোডটি, কোন ঘটনাগুলো বেশি ভালো লাগছে। এই সমস্ত কিছু জানিয়ে দিলে আমাদেরও ঘটনা নির্বাচনে অনেক বেশি সুবিধা হয়, কারণ আপনাদের জন্যই আমরা নির্বাচন করি ঘটনা, আপনারা ভয় পাবেন এটা ভেবে। আমাদের যে রেডিও ফুর্তির পেজ সেখানে দেখতে পাচ্ছি যে হুসাইন আহমেদ তারেক লিখেছেন, এবং আমাদেরকে বলেছেন যে দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন, এটাই লিখেছেন তিনি। এবার এছাড়াও দেখতে পাচ্ছি আই লাভ রেডিও ফুর্তি অ্যান্ড ভূত এফএম লিখেছেন রাতুল হাসান সহ, রাতুল হাসান ফেসবুকে লিখেছেন তিনি। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই আমাদের এখানে কমেন্ট করছেন, আপনিও কমেন্ট করতে পারেন, এসএমএস করতে। আচ্ছা, দেখতে পাচ্ছি প্রেম বালক এসএমএস করে, আমাদের সাবগর বণিক, ইরফান, রাশেদ, এছাড়াও দেখতে পাচ্ছি অপু খান, প্রিন্স, জয় সাহা সহ আরো অনেকে ফেসবুকের পেজে কিন্তু রয়েছেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদেরকে ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এখন একটা ছোট্ট বিরতি যাব, বিরতির পরে একটা অডিও ক্লিপ রয়েছে। সেই অডিও ক্লিপটা তো মনে হয় এটা সম্ভবত মালদ্বীপের একটা ঘটনা, রাইট? মালদ্বীপে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক মানুষ মালদ্বীপে বিভিন্ন, মালদ্বীপ একটা টুরিস্ট কান্ট্রি, এবং সেখানে অনেক মানে কি বলবো যে ভালো ভালো সব মানে থাকার রিসোর্ট রয়েছে, হোটেল রয়েছে। এবং আমাদের বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্ট থেকে যত মানুষ না মালয়েশিয়া মালদ্বীপে যান, তাছাড়া মালদ্বীপে আরো অনেক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন, কারণ নয়নাভিরাম দৃশ্য
দেখতে আর কি প্রাকৃতিক সৌন্দর্যের দারুণ এক মানে জায়গা হচ্ছে মালদ্বীপস, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। তো যাই হোক, সেইখানেই কোনো একটা হোটেলে কাজ করেন আমাদের এক বাংলাদেশি ভাই, যিনি সেই হোটেলে কাজ করেন এবং তিনি সেই হোটেলে একটা অদ্ভুত রকমের ঘটনা এক্সপেরিয়েন্স করেন। সেই ঘটনাটা আমরা শুনবো। তিনি নিজের কণ্ঠে নিজেই তিনি একদম সরাসরি মালদ্বীপস থেকে পাঠিয়েছেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ। আপনি জানি না শুনছেন কিনা আমাদেরকে আজকে এই মুহূর্তে, যদি শুনে থাকেন অনেক 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 ধন্যবাদ জানি। আপনারা অনেক ব্যস্ত থাকেন, তারপরেও এত কষ্ট করে যে ঘটনাটা পাঠিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে। এবং যারা এখনো দেশের বাইরে রয়েছেন তারাও যদি এই ধরনের ঘটনা পাঠান আমরা খুব খুশি হব। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। চলে যাচ্ছে একটা ছোট বিরতিতে। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। This track was downloaded from FusionBD.com. Bhoot FM. The night comes alive with Grameenphone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অনেক, আমার বাসা পাবনা। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা বাইরের, এটা আমি এখন আছি মালদ্বীপসে। এখানে আমি একটি 5 স্টার হোটেলের রুম বয় হিসেবে কাজ করি। আমি যখন ফার্স্টে হোটেলটায় ঢুকি তো আমাকে 2টি রুম ক্লিনের দায়িত্ব দেওয়া হয়। আমি হোটেলের রুম বয় হিসেবে জাস্ট রুম ক্লিন করি, মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এটাই কাজ। তো আমি হিসেব মতো 2টি রুমে 3-4 মাস কাজ করার পরে আমাকে রুম দুটো চেঞ্জ করে আর এক রুমের চেঞ্জ করা হয়, যে তুমি এই রুমের দায়িত্ব থেকে অন্য রুমের দায়িত্ব দেওয়া হয়। ম্যানেজার এসে আমাকে বলে, আমি অন্য রুমের দায়িত্বের মধ্যে একটি রুম পুরাটাই বন্ধ ছিল, এটা হচ্ছে 4 তলার ডান সাইডে একটি কোণের রুম। তো পুরোটাই বন্ধ থাকার ফলে একটি রুম খোলা ছিল, এমনি স্বাভাবিকই ছিল, আর একটি রুম বন্ধ ছিল। তো আমি ওই রুমের আমাকে ম্যানেজার এসে বলে, রুমটা তুমি পরিষ্কার করে ঠিকভাবে সাজাও। এই রুমটা এমনি সিম্পলি যেগুলো থাকে সেগুলো ছিল, কিন্তু রুমটি খোলার পর মনে হলো যে এখানে অনেক প্রায় 2-2.5 বছর যত সম্ভব হবে এই রুমটা খোলাই হয়নি, এরকম আমার কাছে মনে হচ্ছে। আমি জাস্ট সবকিছু পরিষ্কার করলাম এবং সব বেডের চাদর টাদর সবকিছু চেঞ্জ করে আমি ম্যানেজারকে বললাম যে রুম ওকে। ঠিক তার মোটামুটি 4-5 দিন কি 1 সপ্তাহ পরে আপনার 1-2 টুরিস্ট আসলো, প্রায় 7-8 জন মিলে টুরিস্ট আসলো। ওরা আমেরিকা থেকে এসেছিল, টুরিস্ট করে আনলো আমাকে যাদের রুমের দায়িত্বটা। ওই 2টো রুমের মধ্যে ওরাও ওই দুটো বুক হয়, মানে আমি যে 2টো রুমের কথা বলতেছি তার মধ্যে ওই যে রুমটা বন্ধ ছিল ওটাও বুক হয় ওদেরই। আমি ব্যাগপত্র নিয়ে ওদের দিয়ে দিলাম, সবকিছু তুলে দিলাম। তারপরের দিনে টুরিস্ট আমাকে বললো যে ম্যানেজারের সাথে কথা বলতে চায়। আমি বললাম ঠিক আছে ওকে, আমি ম্যানেজারকে ইনফর্ম করতেছি। ম্যানেজার বললাম যে 4 তলার ওই বন্ধ রুমের ওই টুরিস্ট আপনার সাথে কথা বলতে চাচ্ছে, খুব ইমার্জেন্সি নিয়ে, আপনি কি একটু কলটা ধরেন। ম্যানেজার সম্ভবত কারণে কলটা ধরতেছিল না, টুরিস্ট ধরার পরে একটা ম্যানেজার আমি বলছে ওকে তুমি রুমটা একটু চেঞ্জ করে দাও। আমি বলতেছি কেন, সমস্যা কি, রুমটি পরিষ্কার হয় নাই? বলছে না পরিষ্কার না, উনি বলতেছে অন্য কোনো সমস্যা, তুমি রুমটা চেঞ্জ করে আর এক রুমের আমাকে বলা হয় যে ওই রুমের চাবি দিয়ে আমাকে বলো ওই রুমে তুমি করো আর ওই রুমটা আবার বন্ধ করে রাখো। আমি ভাবলাম হয়তো কি সমস্যা। আমি তো যত সম্ভব ইংলিশ অতটুকু পারি না, যতটুকু পারি আমি সামথিং সেভাবে বললাম যে ম্যাডাম সমস্যা কি রুমের, এনি প্রবলেম? সে বললো যে সমস্যা তো আছে। আমি ডিটেলসে উনি বললেও আমি ডিটেলসে খুব একটা বুঝতেছি না, তাই ওখানে ওনাকে আমি বিরক্ত করলাম, যেহেতু টুরিস্ট বাই চান্স যদি কোনো সমস্যা হয় সেভাবে যদি কমপ্লেন আমার নামে যদি ডিস্টার্ব করে, আমি এই জন্য অত কথা বললাম না, আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। তারপরেও আবার 2টো টুরিস্ট আসলো, ওরাও আপনার বাইরের, ওদেরকে দিল, ওরা তারপরের দিনকে ঠিক ছিল। তারপরেও একই অবস্থা হয়ে গেল। আবার ম্যানেজারকে ফোন, আমি ম্যানেজারকে ফোন দিচ্ছি, আমাকে ম্যানেজার বলছে রুম চেঞ্জ করে। আমার সেখনই সন্দেহ হলো। আর আমি রাসেল ভাই আমি নিয়মিত ভূতপ্রেম শুনি, আমার কাছে বিষয়টা সন্দেহজনক, এমনি ভূতপ্রেম শুনি, তারপরে বিষয়টা শুনে আমার কাছে পুরোটাই মনে হলো যে সামথিং রং। আমি সাথে সাথে ম্যানেজার দেশের, আমি দেশের ভাষায় বললাম যে আসলে স্যার এই রুমের সমস্যাটা কি? ম্যানেজার তো আমার পক্ষে ক্ষিপ্ত হয়ে বললো তোমার সমস্যা জানে লাভ কি? আমি বললাম না স্যার ঠিক আছে। তারপরে গেল, তারপরে রুমটা আমাকে বন্ধ করে ম্যানেজার চাবি নিল। হঠাৎ করে আবার 15-20 দিন হবে এরকম সামথিং কাজ করতেছি, হঠাৎ করে একজন কলকাতার ম্যাডাম এবং স্যার আসছে, তাদের মেয়ে বাচ্চা নিয়ে ঘুরতে আসছে, ওখানে বুক দিচ্ছে। তো ওরা আসলো, যেহেতু কলকাতার ওই ম্যাডামরা
ওরা একদম স্পষ্ট বাংলা বলতে পারে, বাংলা হিন্দি দুটাই পারে এবং বাংলা খুব ভালো পারে। আমি সাধারণত বাংলায় কথা বলতেছিলাম, যেহেতু বাংলাদেশি খুবই পাই না টুরিস্ট, তা খুব ভালো লাগতেছিল বাংলা বলতে পারে। এবং বাংলা টাংলা বলে আমি অনেক বললাম আপনার কোনো সমস্যা হলে আমার ফোন নাম্বার দিলাম, যে কোনো সমস্যা হলে আমার খালি কল করবেন, ওর সাথে চলে আসবো। আমার খুব ভালো লাগতেছিল ওনাদের। তো ভালো লাগার ফলে যে আমি ওনার নাম্বার দিলাম, আমি দিয়ে চলে আসলাম। হঠাৎ করে রাত 1টার দিকে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে অনেক। আমি বলছি হ্যাঁ বলেন। বলছে তুমি একটু তাড়াতাড়ি আমার রুমে আসো, এই রুমে। আমার সেখানে মনে করেন জন্য একটা নাম্বার দিয়েছি উনি, কোনো সমস্যা করছে না, সমস্যা একটু তাড়াতাড়ি আসো। এসে যায় দরজা নক করে দেখি, দরজা নক করার সাথে সাথে উনি খুলে বলতেছে রুমের লাইট জ্বলে না একটা। কি বলেন রুমের লাইট জ্বলে না? আমি সাথে সাথে সুইচ অন করলাম, লাইট জ্বলতো। হচ্ছে এই রুমে কোনো সমস্যা আছে, বাথরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ বাথরুমে গোসল করতেছে। আমার সন্দেহ হলো, আমি রুমের লাইট দেই, লাইট জ্বলে না, বাথরুম যে বাথরুম আটকানো দেখি ওই পাশ থেকে। আমি ওখান থেকে বাথরুম না, বাথরুম একদম সরাসরি খোলে, কোনো সমস্যা নেই। বললাম কোনো সমস্যা নাই তো? বললেন না সামথিং ইজ রং। আমি বলছি কোনো সমস্যা না, হয়তো আপনি ঘুমের ভিতরে হ্যালুসিনেশন করছেন। আমি বিষয়টা বুঝতে পারলাম, আমি হোটেলটার বদনাম হওয়ার জন্য আমি কিছু বলি নাই। যেহেতু ম্যানেজার যদি বাইচান্স বলে যে আপনাদের হোটেলেরই লোক বলতেছে ওটা এই রুমটা সমস্যা, তাহলে সমস্যা হতে পারে। আমি ধাবান্তর দেওয়ার জন্য আমি বিষয়টা বললাম না, আপনার হয়তো ঘুম থেকে উঠে হ্যালুসিনেশন করেছে। উনি এই বিষয়টাকে আবার কাকতালীয় ভাবে নিল। আচ্ছা তারপরে গেল আবার উনি পরের দিন ঠিক এরকম 12টার দিকে আবার আমাকে ফোন দিচ্ছে। আমি এবার গেলাম, যাই এত রুমের নক দেই, রুম নক খোলে না, নক খোলেই না তো খোলেই না। তারপরে আমি ম্যানেজারকে ইনফর্ম করলাম যে স্যার এই রুমে আমাকে এরকম স্যার ফোন দিছিল। আমি ওখানে যাই নক করে রুম খুলে কেউ খোলে না। ওখানে ওনার স্ত্রী আছে, ওনার একটা মেয়ে আছে এবং উনি আছে, ওনার 3 জন, কিন্তু কেউই লক খোলে না। এদের হয়ে মানে কোনো সমস্যা। আমি ইনফর্ম করার পরে ম্যানেজার আসলে সাথে সাথে এসে ডুপ্লিকেট চাবি নিয়ে আসলো। রুম খুলে দেখে যে ওই রুমে ওরা একজন বাথরুমে পড়ে আছে, একজন খাটের উপরে উল্টে পাল্টা হবে, মেয়েটা পড়ে আছে একদম নিচে ফুল টান অবস্থা। সাথে সাথে যে পানি দিলাম। ওনারা ভাষ্যমতে ওনারা যেটা বললো যে ওনারা যখন রাতে ঘুমানোর প্রস্তুতি অলরেডি ঘুমিয়ে গেছে, বাথরুমে এরকম আওয়াজ পাওয়ার পরে ওনারা বিরক্ত হয়ে আজকাল উঠে না উঠে ওনারা শুয়েছে। হঠাৎ করে বাথরুমের থেকে 4-5 জন লোক সাদা কাপড় পরা এসে তাদেরকে ধরে ধরে 3-4 দিক দিকে আছাড় দিল বিছনা থেকে তুলে। এই যে আছাড় দিচ্ছে ওনারা সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। তারপরে রাসেল ভাই রুমটা বন্ধ করে দেওয়া হয় একদম। আমার হোটেলে আমি ম্যানেজার যেহেতু বলতে চাচ্ছিল না ঘটনাটা, যে এজন্য আমি আপনার রুমে এখানে হোটেলের সব থেকে পুরাতন একজন লোক খুঁজতেছিলাম। তো সবাইকে শুনি, আমি সবার থেকে শুনি যে আপনি কত বছর আছেন, আপনি কত বছর। একজন বললো উনি হোটেলটাই 12 বছর আছে, তিনি সাধারণত এই দেশেরই, উনি রুম বয়ের দায়িত্ব থাকে। আমি বললাম যে আমরা দুজন অনেক ফ্রেন্ডলি হয়ে গেছিলাম। আমি বললাম দেখ ঘটনাটা বলতো কি সমস্যা হচ্ছে। আমিও এসে যেটুকু শুনছি একজন থেকে যে এই হোটেলে আপনার এরকম 4-5 জন লোক, তারা বন্ধুরা ওই হোটেলের মধ্যে ঢোকে এবং একটা মেয়ে থাকে। মেয়েটাকে তারা এক কথায় জোর করেই মেয়েটাকে রেপ করা হয়, মেয়েটা মারা যায় এবং তারা ওখানে কন্টিনিউ মেয়েটা ওখানে মারা যাওয়ার পরেও লাস্টে ওরা ওখান থেকে হোটেল থেকেই যেভাবে যে কোনো কারণে ওরা 4-5 জন লাস্টটাকে গুম করে ফেলতে পারে। এই হোটেলটা এমন একটা জায়গা, সমুদ্র বেশি দূরে না, লাস্টটা ভাসিয়ে দেয়। তো এইটা ফেলার পরে তো ওনারা ওই ওখানেই 2-3 দিন থাকতে থাকে। হঠাৎ করে 3-4 দিন পরে ওনারা 3-4 জন ছিল, তার মধ্যে 3 জনই ফাঁসি একসাথে ফাঁসি নিয়ে সুইসাইড করে, আর একজন অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। এইটা হওয়ার পরে তারপরে আপনার এখানকার যে হোটেলের যে লোকজন তারা দেখে, ওনাকে বলে, তুমি আর কিছু বলতে পারে না যে কিভাবে হলো। পরে এটা পুলিশ কেস হয়ে যায়, অনেক রকম সমস্যা হয় হোটেলে। বাদ বাকি ঘটনাটা সরি রাসেল ভাই আমি জানি না যে লাস্টে কি হয়েছিল, ওই ছেলেদের কি জন্য সুইসাইড করছিল ওই লোক সেটাও বলতে পারে নাই, এবং ওই লোককে পুলিশ হেফাজতে নেওয়ার কারণে সম্ভবত সেটাও আমি জানতে পারি নাই। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম। এবং বৃষ্টির এই রাতে জমজমাট সব ঘটনা নিয়ে আমরা আবারও ফিরে এলাম আপনাদের কাছে, এবং আশা করছি যে একটু আগে যে ঘটনাটা শুনলাম সেই ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে কোনো কথা না বাড়িয়ে, এবং আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু আমাদের জানতেন। আসসালামু আলাইকুম, আমি এস এম আরিফ। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে
ফটোগ্রাফি সোসাইটিতে প্রেসিডেন্ট হিসেবে আছি আর ডেফোডিলি জব করছি। আচ্ছা, সরাসরি ঘটনায় চলে যাই। জি প্লিজ। ফার্স্টে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে যে আমার খালামণির ঘটনাটা। খালামণি হচ্ছে আমার বড় খালামণি। জি। উনি আজ এই পৃথিবীতে বেঁচে নেই, মৃত। 4 বছর হলো উনি মারা গিয়েছেন। তো উনি যখন ক্লাস এসএসসি পাশ করেছেন তখনকার ঘটনা এটা। ওনার একটা সমস্যা হতো, সমস্যাটা হচ্ছে এরকম যে উনি যখন ঘুমাতে যেতেন দেখা গেল যে সব বোনরা পাশাপাশি ঘুমিয়েছেন। তো তার সমস্যাটা হতো যে সবাই যখন ঘুমিয়ে পড়তো উনার একটু ঘুমের সমস্যা ছিল। উনি দেখা যেত যে জেগে থাকতো, শুয়ে আছে বাট জেগে আছে। ইনসমনিয়া টাইপের কিছু ছিল হ্যাঁ হয়তো। হ্যাঁ, এরকম আর কি। তো দেখা যেত যে ঘুমিয়ে আছে সবাই, অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো তখন উনি কিন্তু জানলার পাশে শুতো। ভাই বোনদের মধ্যে উনি জানলার পাশে শুতো। তো জানলার মধ্যে দেখা যেত উনি একটা শব্দ শুনতেন, কট করে জানলাটা খোলার। মনে হচ্ছে যে জানলাটাকে খুলছে, বাট দেখা গেল যেটা অরিজিনাল জানলাটা খুলছে না, জানলাটা বন্ধ হয়েই আছে। তো তারপরই কি হতো যে কানের পাশে মৌমাছি বা ভোমরা এই টাইপের যদি কিছু একটা যদি চলাফেরা করে বা একটু ঘোরাঘুরি করে, তার হামিং একটা সাউন্ড ওটা শুনতেন। শোনার পরপরই কি হতো যে কিছুক্ষণের মধ্যে একটা ফিল হতো যে কেউ তাকে চেপে ধরছে। আচ্ছা। কেউ তাকে চেপে ধরছে, স্লিপ প্যারালাইসিস বলবো কিনা জানি না, কিন্তু কেউ তাকে চেপে ধরছে। তো চেপে ধরার ফলে কি হতো, সে প্রচন্ড চিৎকার করতো, কিন্তু সেই চিৎকারটা পাশে যে শুয়ে আছে যা ভাই বোনরা বা আমার মারা বা জি। তারা কিন্তু সেটা শুনতে পেত, বুঝতে পারতেন না। বুঝতে পারতেন না। তো দেখা যেত যে এইভাবে প্রচন্ড ঘেমে টেমে অবস্থা, একাকার অবস্থা, যখন তিনি একদম মানে হাল ছেড়ে দিচ্ছেন বা একদম মানে কাহিল হয়ে যাচ্ছেন, তখন দেখা গেল সেই জিনিসটা আস্তে করে সরে যাচ্ছে। বুঝতে পারছে যে তাকে ছেড়ে দিল কেউ একজন। ছেড়ে দেওয়ার পরে কি হতো যে উনি হচ্ছে প্রচন্ড ঘাম দিয়ে একদম নিস্তেজ হয়ে যেতেন। নিস্তেজ হয়ে তখন দেখা গেল যে কোনো রাতে ঘুমাতেন বা ঘুমাতেন না। আচ্ছা। তো পরদিন সকালে দেখা গেল নানা নানি, বিশেষ করে নানু জিজ্ঞাসা করতো, কি ব্যাপার তোমার শরীরের এই অবস্থা কেন, তোমার হচ্ছে যে চোখ মুখের নিচে কালি পড়ে আছে, ব্যাপারটা কি? তো দেখা যেত যে খালামণি একটু চাপা স্বভাবে ছিল দেখে সেটা বলতেন না। কিন্তু হচ্ছে যে একদিন নানিকে বললেন যে মা আমার তো এরকম সমস্যা হচ্ছে। কি সমস্যা? যে আমার এরকম রাতে ঘুমাতে গেলে এরকম একটা জানলার শব্দ হয়, কট করে একটা শব্দ হয়, দেন একটা ভোমরা টাইপের কিছু একটা আসে, দেন আমাকে চেপে ধরে। আমি অনেক চিল্লাচিল্লি করি বাট কেউ আমার কথা শুনতে পায় না, আচ্ছা। দেন আমার এই অবস্থা হয়। তো সেটা নানি হচ্ছে নানুকে বলেন। নানুকে বলার পরে নানু হচ্ছে যে আমাদের যে পার্শ্ববর্তী যে মসজিদ আছে ওই ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেবকে জিনিসটা অবগত করেন। তারপর ইমাম সাহেব আমার খালামণিকে বলে, দেখো মা, তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তুমি একটা কাঁথা গায়ে দিয়ে শোবা, আর হচ্ছে যে তুমি আয়াতুল কুরসিটা পড়ে 3 বার পড়বা, পড়ে বুকে ফু দিবা, ফু দিয়ে দেন ঘুমাবা। দেখো তোমার এই প্রবলেমটা হয়তো সলিউশন হতে পারে। তো সেই অনুযায়ী খালামণি তারপর রাত্রে থেকে এইভাবে আয়াতুল কুরসি পড়ে শোয়া শুরু করলেন। কিন্তু সমস্যাটা সমাধান হচ্ছে না। তো দেখা যায় যে না, আবার হচ্ছে। তো নানিকে আবার বললেন যে মা আমার তো এরকম আবার হচ্ছে, সমস্যা দূর হচ্ছে না। সমস্যা দূর হচ্ছে না, এই জিনিসটা তো হচ্ছেই। তো কি তারপরে দেখা গেল যে আবার ইমাম সাহেবের কাছে যাওয়া হলো। ইমাম সাহেব বললেন যে মা তাহলে হয়তো বা তুমি হচ্ছে যে পবিত্র হয়ে ঘুমাতে যাওনি, এই জিনিসটা হয়তো বা তুমি করে দেখো, এটা হচ্ছে কাজে দিবে। কারণ হচ্ছে যে আমরা যারা যখন ঘুমাতে যাই দেখা যায় যে আমাদের ঘুমের মধ্যে অনেকের মৃত্যু হতে পারে, বা এই যে আমরা যদি অপবিত্র অবস্থায় ঘুমাতে যাই তখন কিন্তু বিভিন্ন খারাপ জিনিস এগুলো কিন্তু আমাদের অ্যাটাক করতে পারে। আচ্ছা। তো খালামণি তার সাজেশন অনুযায়ী কি করলেন যে মানে পবিত্র হয়ে অজু করে দেন হচ্ছে যে সেভাবে কাঁথা গায়ে দিয়ে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে ঘুমাতে যেতেন। তো তারপর থেকে দেখা গেল যে না, এই সমস্যাটা হচ্ছে না, এই সমস্যাটা হচ্ছে না। তারপর থেকে দেন হচ্ছে যে এই নানু আমাদেরকে বলেছিল, আমরা যারা পরবর্তী জেনারেশন ছিলাম, যদিও নানুর সাথে আমাদের আমি যখন ছোট তখন নানু মারা যায়, নানি আমাকে বলেছিলেন যে আসলে আমরা যারা ঘুমাতে যাই, যখন সবাইকে এটা বলি সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমরা যখন ঘুমাতে যাই সেই ব্যাপারটা কিন্তু অনেক সিরিয়াস ব্যাপার। দেখা যায় যে এই সময় যদি আমরা পবিত্র হয়ে না ঘুমাতে যাই, আমরা কিন্তু জানি না কখন আমাদের মৃত্যু হবে। তো আমরা যদি পবিত্র হয়ে ঘুমাতে যাই, পবিত্র অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, আল্লাহ না করুক, তো দেখা যায় যে এটা সবার জন্যই ভালো। আর পবিত্র থাকলে দেখা যায় যে এই খারাপ জিনিসগুলো, প্যারানরমাল যে ব্যাপারগুলো, এগুলো আসলে একটু দূরে থাকে। আমাদের উচিত যে এই জিনিসটা একটু মেনটেন করা। ওকে ওকে, আমরা আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আলিফের কাছে যাব এবং
এরপর যে ঘটনা শুনবো সেটা হসপিটাল একটা ঘটনা, একজন নার্স রিলেটেড একটা ঘটনা, এবং এই ঘটনাটা আমরা শুনতে চাই। আলিফ, এই ঘটনাটা আপনি যেটা বলবেন সেটা কোন জায়গার ঘটনা যদি আমাদের বলতেন। রাসেল ভাই, আমি অ্যাকচুয়ালি মেডিকেল কলেজটার নাম বলতে পারবো না। আচ্ছা। 1984 সালের ঘটনা। আমার হুম। রিসেন্টলি কিছু ঘটনা সব অনেক আগের। হুম। 1984 সালের ঘটনা যেহেতু আমি নামটা নাই বলি। আচ্ছা, ঠিক আছে, নো তো- প্রবলেম, আমরা শুনি, ঘটনায় জি। চলে যাই। তো আপনার যার ঘটনা বলছি, জি। যে প্রত্যক্ষ করেছে তার নাম হচ্ছে আসমা। ওই হসপিটালের ওই মুহূর্তে সবচেয়ে এক্সপিরিয়েন্স একজন নার্স ছিলেন উনি। হুম হুম। তো নর্মালি সাধারণ ওনার ডিউটি থাকে সাধারণত গাইনিকোলজি এবং প্রসূতি বিভাগে, হুম হুম। যেসব প্রেগন্যান্ট উইমেনরা ভর্তি হয়। এছাড়াও আমাদের এখানে আরো অনেকেই এখানে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন। তাদের মধ্যে রয়েছেন মহিবুর রহমান, এছাড়াও রয়েছেন এখানে ঈদ কাটাতে গিয়েছিলেন, ছুটি কাটাতে গিয়েছিলেন, সেই ঘটনা নিয়ে ভরপুর হয়ে ওঠে ভূত এফএম। এছাড়াও আমাদেরকে আপনারা ফেসবুকে কানেক্ট থাকতে পারেন আমাদের সাথে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনারা কিন্তু আমাদের যে পোস্ট করেছে সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন এবং সেই সাথে জানাতে পারেন কোন ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগছে, কোন ঘটনাটা আপনাদের কাছে অতটা ভালো লাগেনি। এনিওয়েজ, চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। This track was downloaded from FusionBD.com. Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:28। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তাল আছি সাথে এবং চলছে ভূত এফএম এর দারুণ দারুণ সব ঘটনা। আমরা আলিফের কাছে শেষ ঘটনা শুনে আসবো ছোট্ট করে, যেহেতু হাতে সময় খুব কম। আলিফ, শুনি আপনার লাস্ট ঘটনাটা। ভাই, এটি আসলে একটি ছেলের ঘটনা। তার মায়ের কাছ থেকে আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই বলছি। তো ছেলেটি অনেক দুষ্টু এবং চঞ্চল প্রকৃতির একটি ছেলে ছিল। ছোটবেলা থেকেই এই গাছের ডালে, এই ঘরের চালে। ঢাকায় বাবা যখন শিফট হয়ে আসে, বাবা টিএনটি বোর্ডে চাকরি করতো আর কি। ঢাকায় যখন শিফট হয়ে আসে, ঢাকায় তাদের নিজেদের একটা 3তলা বাড়ি ছিল, জায়গাটার নাম আমি বলছি না। সেই 3তলার একদম 3তলায় তারা থাকতেন। তো বেশি বড় জায়গা না। তো ছেলেটাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। তো বড় হতে হতে যখন ক্লাস 9-এ পড়ে, 1998-এর ঘটনা, 98-এর ঘটনা, যখন ক্লাস 9-এ পড়ে, হঠাৎ একদিন স্কুল থেকে বাসায় আসার পরে তার রুমে ঢোকার পর থেকে সব ওলট পালট করে ভেঙে ফেলছে সে। বাসায় মা খুব অবাক হয়ে যায়, মানে উনি খুব অবাক হয়ে যায় যে আমার ছেলে এগুলো কি করছে, একমাত্র ছেলে, কিছু বলতেও পারে না। ভাঙতে 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 ডাইনিং স্পেসে চলে আসছে। ওই সময় বাবা উপস্থিত ছিল বাসায়। বাবা কি করলো, অনেকক্ষণ পেটালো ছেলেটাকে, কিন্তু কিছুতেই মানাতে পারছে না এবং ছেলেটা কোনো কথাবার্তা বলা ছাড়া সব ভেঙে ফেলছে। একটা সময় ছেলেটা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়ার পর ঘর পুরো তছনছ। তো ছেলেটার পাশে যেটা মাই ছিল এবং বাসায় আশেপাশে অন্য লোকজন, মানে পাশেই ওনার ভাইয়ের বাসা ছিল মহিলার। তো তার ভাই এসে, ভাই আত্মীয় স্বজন সবাই এসে ঘর পরিষ্কার করলো এবং সারাদিন লোকজন মোটামুটি বাসায় উপস্থিত ছিল। তো রাতের বেলা রাসেল ভাই হঠাৎ করে রাত 1টা-1:30টার দিকে দরজায় কি জানি নক করলো। তো যেহেতু মা পাশে ছিল, মা উঠে যায়নি, বা বলছে আমি খুলতেছি। আমার হাজবেন্ড দরজাটা খুললো। খোলার পর দেখলো একটা লোক সিঁড়িতে বসে আছে, পুরাপুরি চাদর মুড়ো। জিজ্ঞেস করলেন তুমি কে, কিন্তু কোনো উত্তর পেল না। একটা লোক যদি হঠাৎ করে রাত্রে 1টার দিকে আপনার রুমের মানে মেইন দরজার সামনে সিঁড়িতে বসে থাকে, আপনার নিজেরই ভয় লাগবে এবং মনে হবে যে ডাকাত আসলো নাকি কিছু একটা। সে কি করলো, রুস্তম নামে যে তাদের দারোয়ান, অনেকক্ষণ দারোয়ানকে ডাকলো। দারোয়ান উপরে আসে না। অন্য সময় দারোয়ান কান পেতে থাকে, আস্তে একটু ডাক দিলে উপরে এসে পড়ে, কিন্তু এখন রাতের বেলা ও তো ডিউটিতে থাকার কথা, ও ডাকতেছে কিন্তু না, রুস্তমের কোনো খবর নেই। হঠাৎ করে তিনি দেখলেন ওই লোকটি দাঁড়ানোর পর আপনার কাপড় শরীর থেকে চাদরটি খুলে ফেললো এবং দেখলো যে ওনার ছেলে রনি ওই কাফনের কাপড় পেঁচিয়ে দাঁড়িয়ে আছে ওনার সামনে। আচ্ছা, এটা তো পরের ঘটনা রাসেল ভাই। উনি এসে দেখলেন ওনার হাজবেন্ড পড়ে আছে, যে মা নিয়ে এসে দেখলেন হাজবেন্ড পড়ে আছে এবং হাজবেন্ডকে উঠিয়ে ফোন দিয়ে পাশের থেকে আবার আত্মীয় স্বজনকে, যারা ভাই ছিল, ওনাকে ডেকে নিয়ে এসে হসপিটালে নিতে নিতে রাস্তায় পথিমধ্যে তাদেরকে অ্যাম্বুলেন্সে এই কথা বলে যে আমি রনিকে দেখছি। এখন তো হসপিটালে নিয়ে যাওয়া হলো। 5 দিন পর ডাক্তার ডিক্লেয়ার করলো যে ওনার রাইট সাইডটা প্যারালাইজড হয়ে গেছে। তো এই এত প্রতিকূলতার মাঝখান দিয়ে কি হয়েছে রাসেল ভাই, এটা উনি মনেই করে নাই। খালি রনির পাশে একজন আছে, সেটা সে কনফার্ম ছিল একদম। তো
তো কি হলো, মাঝখান দিয়ে সে যখন বাসায় ফিরলো তখন জানলো এর মাঝে লোকজন কথা বলতে পারে না, কারণ ওনার হাজবেন্ড আইসিইউতে ছিল, কথা বলতে পারে না ঠিক মতো। তো উনি যখন বাসায় হাজবেন্ডকে নিয়ে ব্যাক করলো তখন জানলো যে ওই বাসায় যে দারোয়ানটা ছিল রুস্তম ওই দিনই মারা যান। আচ্ছা, এবং ওই দিনই ওই লোকটার শীতকাল রাসেল ভাই, ওই দিনই ওই লোকটার ডেড বডিটা পিছনে বাড়ির যে স্ল্যাব গুলো আছে ওইখানে পাওয়া যায়, ড্রেনের ভেতরে। ড্রেনের ভেতরে যত গরম, মানে শীতকালে লাশ পচার কথা না, ড্রেনের মধ্যে লাশটা ওই একদিনের মধ্যে নাকি পচে গেছিল। তো লাস্ট কোনো ক্লেম টেম, মানে কোনো ধরনের পুলিশে কেস ছাড়াই আত্মীয় স্বজন নিয়ে যায়। এখন আত্মীয় স্বজন কেন কেস করলো না এটা ওনার কোশ্চেন, কেন কেস করলো না, লাশটা নিয়ে ওনারা চলে যায়। তো ঘটনা এভাবেই চলতে থাকে। রনি মাঝখান দিয়ে নর্মালি ছিল, হঠাৎ একদিন রাসেল ভাই শীতকাল চলাকালীন অবস্থায় ওই বাবাকে বাসায় নিয়ে আসার 1 থেকে 2 সপ্তাহ পরে হঠাৎ করে তার রাতের বেলা ঘুম ভেঙে ডাইনিং স্পেসে পানি খেতে যায়। হঠাৎ করে তার রনির রুম থেকে গুনগুন করে কথার সাউন্ড আসছে। উনি কি করলো, দরজাটা আচমকাই খুলে দেখলো পুরো রুম পরিষ্কার, কেউ নাই, কোনো বান্দা নেই, রনিও নাই। উনি পুরা বাসা তন্ন করে খুঁজলো, রনির কোথাও খুঁজে পেল না। তাহলে ভিতর থেকে দরজার ভেতর দিয়ে সিটকানি লাগানো, রনি গেল কোথায়? কেউ তো দরজা খুলেই নাই, বাসায় খালি উনি, ওনার হাজবেন্ড এবং রনি থাকতেন, আর সকালে একটা ছুটা বুয়া কাজ করে চলে যেত। তাহলে রনি গেল কোথায়? বাসার নিচে খুঁজলো, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি চলতেছে, এগুলো চলছেই। নিচের থেকে ভাড়াটি উপরে আসছে বা ভাই চলে এসছে, ছাদের উপরে খোঁজাখুঁজি হলো, মানে এলাকায় বিভিন্ন জায়গায় মাইকিং করেও রনিকে 20 দিন খুঁজে পেল না। হঠাৎ করে এই শোকের মধ্যে একদিক দিয়ে বাবা প্যারালাইজ, দিক দিয়ে রনি উধাও, ওনার অবস্থা তো খুবই খারাপ। উনি কি করবেন অ্যাকচুয়ালি? হঠাৎ করে একদিন খবরের কাগজ বাসায়, তো উনি নিতে গেছেন, দরজার নিচ থেকে খবরের কাগজ, যেগুলো খবরের কাগজটা আটকে আছে, কেউ জানি দাঁড়িয়ে আছে, খবরের নিচ থেকে বোঝা যাচ্ছে দাঁড়িয়ে আছে খবরের কাগজের উপরে। উনি দরজাটা খুললেন এবং খুলে দেখলেন যে রনি চলে এসছে। ওনার তো খুশির অন্ত নাই, রনিকে একটা চর মেরে সাথে সাথে জড়িয়ে ধরে যে তুই কই ছিলি। তো অনেক ফ্যামিলি মিটিংস হয় রনিকে নিয়ে, আসলে রনি কোনো কথাই বলে না। আসার পর থেকে কোনো ধরনের কথা, কোনো ধরনের কিচ্ছু না, কোনো ইন্টারাকশন নাই। ইভেন বাবা যে অসুস্থ, বাবা যে আপনার প্যারালাইজ অবস্থা, বাবাকে ইভেন দেখতে পর্যন্ত তার রুম থেকে ওই রুমে পর্যন্ত যায়নি। তো যেহেতু ছেলে একবার বাসা থেকে বেরিয়ে গেছে, সে চাচ্ছিল না কোনো অকারেন্স ঘটুক, যাতে আবারও ছেলেটা বাসা থেকে বেরিয়ে যায়। হঠাৎ করে একদিন বিকেল বেলা, ওই তো এই কয়দিনের মধ্যেই, 1 মাসের মধ্যে একটা গ্যাপ আছে, তো উনি হরলিক্স বানিয়ে ওই ছেলের রুমে নিয়ে যাচ্ছে। রুমে গিয়ে দেখে এই দৃশ্য, মানে কেউ দেখার পরে মানে মাথা ঠিক থাকার কথা না, দেখছে যে ছেলেটি হাসছে, নিজের হাত নিজেই কাটছে, নিজের হাত নিজেই কেটে ফেলতেছে, হাতটা প্রায় ঝুলে গেছে এবং হাসতেছে। সে এক দৌড়ে গিয়ে ওড়না দিয়ে কোনোভাবে রক্ত বন্ধ করার চেষ্টা করছে এবং জোরে জোরে চিৎকার করছে। নতুন দারোয়ানের উপর নিচে থেকে উপরে এসে পাশের বাসায় তার ভাইকে খবর দিচ্ছে এবং রনিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো এক্সেসিভ হেমোরেজ হওয়ার কারণে ছেলেটি মারা যায়। কেন মরলো রাসেল ভাই, হাতটা কেন কাটলো, এটা তো অ্যাকচুয়ালি উনি ধারণা করতে পারেন এই রহস্যকতার থেকে। কোন জায়গা থেকে আমার ছেলেকে কি হলো, বাসায় আসার পরে সে এরকম মানে হাসতেছে রাসেল ভাই, সে হাতটা কাটতেছে, এর আগে সে কবজি কাটছে, এরপরে সে হাত কাটছে এবং তার রক্তে পুরো রুম ভেসে গেছে, কিন্তু ছেলেটি হাসতেছিল ওই মুহূর্তে। তো উনি নিজেকে আর ঠিক রাখতে পারেনি, উনি প্রায় একদিন পরে ওনার জ্ঞান ফিরে, কিন্তু ছেলে তো আর ফিরে আসে নাই। তো তিনি ডিসাইড করে যে না থাকবো না, প্লাস ওনার হাজবেন্ডও আপনার প্যারালাইজ। তো ওনাদের একটা অফার ছিল বাংলাদেশের বাইরে চলে যাওয়ার, উনি তার ছোট বোনের কাছে চলে যাবে, তো নেদারল্যান্ডে চলে যাবে। যাওয়ার দিনের রাসেল ভাই, আমি যদি শর্টকাটলি বলছি, যাওয়ার দিন যখন বাসার থেকে সবাই ব্যাগ লাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছে, ওনার হাজবেন্ড হুইল চেয়ার দিয়ে বাসায় থেকে বের হচ্ছিল, এমন সময় ওই হাজবেন্ডই খুব জোরে মানে চিৎকার দিয়ে সবাইকে আটকে দেয়। এমনি কথা বলতে কষ্ট হতো, কিন্তু ওইটি দেখার পর থেকে ওনার হাজবেন্ড টোটালি 2 পাশে প্যারালাইজড হয়ে যায়, প্রত্যেক কথা বলতে পারে না। 5-6 বছর পর জিনিসটা স্বীকার করে, 5-6 বছর জিনিসটা শেয়ার করে, যখন ওই হল্যান্ডে ভালো ট্রিটমেন্ট পাওয়ার পরে নিজে হালকা করে লিম্স নাড়াতে পারছেন, মুভ করতে, কথা বলতে পারছেন। ওই কথা বলে জড়তার মাঝে যেটা বলে যে উনি যেদিন বাংলাদেশ ছেড়ে চলে যায়, বাসা ছেড়ে চলে যায়, তখন ওই মুহূর্তে রনির সে একটা হাত কাটা হাতটা সে খাটের উপর দেখে গেছে যাওয়ার সময়।
এবং এটা সে বলতে পারে না, ওই মুহূর্তে সে তো প্যারালাইজড হয়ে গেছে এবং অলমোস্ট লাইক কোমা, প্রায় 1-2 মাস কোমাতেই ছিল ওগুলো। তো এই মহিলার এই ট্র্যাজেডির কথাটা হয়তো মানে শেয়ার করতে, মানে আগেই শেয়ার করতাম, আমি আগেই ঘটনাটা ছিল, আজকে বললাম, আপনি বললেন শেয়ার করতে। মহিলা আসলে মানে আমাকে যখন বলে, বাংলাদেশে কিছুদিন আগে এসেছিলেন এবং চলে গেছেন উনি, ওরা হাজবেন্ড ওখানে থাকে এবং ওখানকার গভর্নমেন্ট বলে দিয়েছেন যে কোনো ধরনের মুভমেন্ট করা যাবে না, এই অবস্থা। Okay. এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যিনি আমাদের এসএমএস করেছেন এবং লিখেছেন, সত্যি ভূত এফএম মনে হচ্ছে আমার আচ্ছা আচ্ছা আমি জানলার পাশে শুয়ে আছি, আই এম রিয়েলি স্কেয়ার্ড। সোহান আমাদেরকে লিখেছেন যে তিনি লিখেছেন যে রাসেল ভাই কেমন আছেন, জানতে চাইবো না কারণ সব সময় ভালো থাকার দলে আপনি। এবং তিনি বলছেন তার কাছে একটা কাহিনী রয়েছে, এবং আমার মনে হয় যে আপনি এটা দেরি না করে পাঠিয়ে দিন ভূত এফএম @radiofurti.fm এই অ্যাড্রেসে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে অনামিকা এসএমএস করেছেন ফরিদপুর থেকে, এছাড়াও মিম রাজশাহী থেকে এসএমএস করেছেন আমাদেরকে সাজিদ। এছাড়াও আচ্ছা, বৃষ্টির কারণে ভূত এফএম এর ভয় আরো বেড়ে গিয়েছে। তিমাত ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন যে এবং তিনি বলেছেন যে আজকে ভূত এফএম এর আচ্ছা 2991তম স্টোরিটা বলা হয়েছে। ওকে, সুস্মিতা বণিক আমাদের এসএমএস করেছেন এবং তিনি একা রুমে শুনছেন, খুব ভয় লাগছে, চিটাগং থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকে এখানে এসএমএস করেছেন। রবিন আমাদের এখানে এসএমএস করেছেন, হাসপাতালের যে ঘটনাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তানভীর আমাদের এখানে এসএমএস করেছেন গ্যান্ডারিয়া থেকে। এছাড়াও আমাদের এখানে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদের এইখানে এসএমএস করেছেন শোয়েব রংপুর থেকে। আদনান আমাদের এখানে এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদের এখানে এসএমএস করেছেন মেহেদি হাসান সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান, মোস্তাক সিরাজগঞ্জ থেকে এসএমএস করেছেন এবং তিনি, তার বেবি মাহিশা এবং তার ওয়াইফ প্রজাপতি, তারা সবাই একসাথে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই শীতের রাতে মানে ঠান্ডা ঠান্ডা রাতে আর কি, শীতের রাত পুরোপুরি বলা যাবে না, ঠান্ডা ঠান্ডা রাত, কারণ বৃষ্টি হয়েছে এবং একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার রয়েছে। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনারা সবার সমস্ত পরিবারের সবাই। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আর একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা অবশ্যই আমরা আপনাদের শোনাবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 1:42 শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমি সরাসরি কথা না বাড়িয়ে, তো সময় একেবারেই কম, চলে যাচ্ছি ঘটনায়। আপনার ঘটনাটা যদি একটু শুনুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি নামটা একবার একটু। হ্যাঁ, আমি এস.এম. আরিফ বলছি। আমার বাসা মিরপুরে, আর ড্যাফোডিলে হচ্ছে আমি ফটোগ্রাফি সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে আছি। আচ্ছা, আমি ঘটনায় চলে যাচ্ছি। তার আগে একটু বলে নেই যে হচ্ছে যে আমার গ্রামের বাসা হচ্ছে দিনাজপুরে। তো দিনাজপুরে হচ্ছে যে যেহেতু সেখানে একটু হিন্দু এলাকায় হচ্ছে যে হিন্দুদের দেখা যায় মুসলমানের থেকে হিন্দুরা একটু বেশি থাকে। তো আমাদের যে গ্রামটা, সেই গ্রামটা হচ্ছে যে আপনার দিনাজপুর শহর থেকে 3 থেকে 4 কিলোমিটার ভিতরে যেতে হয়। তো সেখানে একটা দিঘি আছে, ঠিক আছে। সেই দিঘিটা হচ্ছে যে কখনো পানি শুকায় না, পানিটা কখনো শুকিয়ে যায় না। সেটা হোক মানে যত শীতের সময় দেখা যায় যে অনেক পুকুরের পানি শুকিয়ে যায়, বাট সেটা শুকায় না। তো দেখা যায় সেই দিঘিটা ছিল হচ্ছে যে পার্শ্ববর্তী একটা নদী আছে, সেই নদীর একটা ব্রাঞ্চ হিসেবে ছিল। তো নদীটা যখন মারা যায়, নদী মরে যাওয়ার পরে সেটা একটা পুকুরের মতো হয়ে যায় এবং সেই পানিটা কখনো শুকায় না। তো সেটা নিয়ে অনেক কিংবদন্তি এলাকায় ছড়িয়ে আছে। তো রাসেল ভাই, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমার দাদি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করেছিল, উনি বেঁচে নেই, যাই হোক আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। তো আমাদের দাদু বাসাটা হচ্ছে যে একদম মাটির। তো মাটির বাসা হওয়াতে দাদি দেখা যায় বিভিন্ন অকেশন আসলে সেটা লেপেন বা মোছেন আর কি, মাটি দিয়ে বিভিন্ন করে মোছেন। তো সেরকমই একদিন মুছতে দেখা যায় যে ওই কাজটা সারতে সারতে মুছতে দেখা যায় যে সন্ধ্যা হয়ে গিয়েছে, একদম মাগরিবের আজান হচ্ছে এরকম আর কি। দেখা যায় লোকজন নাই। তো আমাদের বাসায় চাপকল আছে, বাট দাদি ভাবলেন যে কি দরকার এত কষ্ট করে চাপকল চাপানো, তো আমি গিয়ে দিঘি থেকে একটু ফ্রেশ হয়ে আসি বা একটু কাদামাটিগুলো একটু ধুয়ে আসি। তো উনি কি করলেন, একা একাই চলে গেলেন দিঘির পাশে। তো দিঘির পাশে গিয়ে দেখা গেল যে উনি হাত পা এসব থেকে মাটি সাফ করছেন। তো সাফ করতে করতে দেখা যায় যে
দিঘিটার ঠিক মাঝখানে একটা পাকের মতো তৈরি হয়েছে। রাসেল ভাই যেটা বলবো যে দেখা যায় যে ঝড়ের সময় বা ইসের সময় নদীতে যেরকম পাক হয় সেরকম দিঘির মধ্যে মাঝখানটায় ঠিক পাক হচ্ছে। তো সেই পাকটা ধীরে ধীরে সামনে থেকে আসছে। দাদি ওটাকে আমলে না দিয়ে ভাবছেন যে মাছ টাছ কিছু হবে, কারণ দিঘিতে মাছ টাছ বড় মাছটা থাকলে এরকম পানি একটু হয়। তো উনি এটাকে পাত্তা না দিয়ে উনি নিজের মতো করে হাত পা ধুচ্ছেন। তো দেখা গেল যে সেই পাকটা আরো সামনে আসছে। তো দাদি তখন একটু ওয়ার্ড ফিল করলেন, দেখা গেল যে উনি মানে একটু অস্বস্তি ফিল করছেন বা একটু ভয় ভয় পাচ্ছেন, যে একদম গনগনা সন্ধ্যা, আশেপাশে কেউ নেই, একদম মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তখন উনি এভাবে এই অবস্থায় তিনি কি করলেন যে না থাক আমি চলে যাই। উনি যখন চলে যাবেন তখন ঠিক তার দেখলেন যে পায়ের কাছে কিছু একটা ধরলো, আচ্ছা। পাটা ধরে ফেললো আর কি, এরকম একটা ব্যাপার। উনি কোনো মতো মানে পাটা ছুটিয়ে নিলেন, ছুটিয়ে নিয়ে উনি কি করলেন চলে আসবেন। ওই সময় উনার যে শাড়ির আঁচলটা ছিল সেই আঁচলটাতে টান পড়লো, এবং আঁচলটা অলরেডি পানির নিচে কিন্তু ওই পাকের মধ্যে। তো উনি হচ্ছে যে আরেক হাত দিয়ে আঁচলটা ছাড়িয়ে নিয়ে কোনো রকমে চলে আসলেন। এটা ছিল হচ্ছে যে ওই দিনকার ঘটনা। তো দেখা যায় যে ওই নদীতে বা ওই দিঘিতে অনেক রকম ঘটনা ঘটে, যার মধ্যে একটা প্রচলিত ঘটনা হচ্ছে ওই গ্রামে যে দিঘিটা কিন্তু পুরোটুকু শুকায় না, যতটুকু শুকায় তো অতটুকু শুকানোর মধ্যে দেখা যায় যে ওখানে কাঠ খড় বা দেখা যায় যে নৌকার ভাঙা চোরা কিছু অংশ, এটা খুব অদ্ভুত ব্যাপার। হ্যাঁ ওটা পড়ে থাকে। তো একদিন হচ্ছে যে গ্রামের মানুষরা কি করে ওই যে খড়ি বা আপনাকে যেটা লাকড়ি বলে আর কি, ওগুলো সংগ্রহ করে। তো একদিন এক লোক কি করেছে যে এক মহিলা আর কি লাকড়ি কুড়োতে এসে ওখান থেকে একটা কাঠের মতো নিয়ে যায় বাসায় নিয়ে গিয়ে সেটা দিয়ে রান্না বান্না করার পরে দেখা যায় যে খেতে বসে রাতের বেলা, তার পরিবার নিয়ে খেতে বসেছে, স্বামী বাচ্চারা ছিল, পরিবারের অন্যান্য সদস্য নিয়ে রাতে খেতে বসেছে। ঠিক মতো খেলো, জাস্ট হচ্ছে তারা খেয়ে দিয়ে তারপর দেখা গেল যে হঠাৎ করে তাদের মুখ দিয়ে রক্ত উঠছে, সবারই কিন্তু একই অবস্থা, এবং ওখানেই সাথে সাথে তারা সবাই মারা গেল। এক পরিবারের সবাই একই এটা তো ওই এলাকার সবাই জানেন মনে হয়। হ্যাঁ, ওই এলাকার সবাই এটা নোন একটা ঘটনা। আচ্ছা। দেখা যায় যে খুব একটা মানে একসাথে মারা গেলে এটা অবশ্যই একটা হইচই উঠবে, দেখা যায় যে সবাই মানে খুব হইচই ফেলে দিল। তো ওই এলাকায় হচ্ছে যে একটা পুরানা একটা মানে ওল্ড একজন বৃদ্ধ মহিলা ছিল। তো উনি আবার হিন্দু। তো উনি আর কি বললেন যে কি হয়েছিল, ঘটনাটা অন্যদের কাছ থেকে শোনার পরে বলে কি হয়েছিল, এরকম হলো কেন। তখন অনেকেই আর কি বলেছিল যে ওনাকে আমরা দেখেছি যে এরকম খড়ি কুড়াচ্ছিলেন, ওখান থেকে কিছু পুকুরের মানে এই ঘটনাটা বলেন আর কি তখন তাকে। হ্যাঁ, তখন বলেন, তখন ওই বৃদ্ধ মহিলা তখন আর কি বলেন যে আসলে তো আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে ওটা যখন নদী অংশ ছিল তখন ওদিক দিয়ে হচ্ছে যে এক সময় বর বউ বিয়ে করে নিয়ে যেত। তো একটা নৌকা হচ্ছে ঝড়ের মধ্যে ডুবে গিয়েছিল, এবং তারপর থেকে সেখান দিয়ে নৌকা গেলে মানে ওই স্থানটা দিয়ে যদি নৌকা যেত দেখা যায় নৌকা ডুবে যেত। আচ্ছা, নৌকা ডুবে যেত, এটা অনেকবার ঘটেছে। ইভেন এখন পর্যন্ত এখন দেখা যায় যে ছোট ছেলেমেয়েরা যদি এখন নামে, অনেকেই দেখা যায় যে অনেক বাচ্চারা তলিয়ে যায়, অতটুকু দিঘির মধ্যে কিন্তু তলিয়ে যায়, মারা যায়। দেখা যায় যে প্রতি বছর বা প্রতি সিজনেই একজন না একজন করে মারা যাচ্ছে। ইভেন দেখা গেল যে একজন সাঁতার জানে, খুব ভালো একজন সাঁতারু, সেও দেখা গেল যে ওখানে ডুবে মারা যাচ্ছে কোন একটা কারণে। দেখা গেল যে কেউ তার পা টেনে ধরছে। যেমন আমি যখন দাদু বাসায় যাই, আমি একদিন এক্সপিরিয়েন্স করেছিলাম যে আমার পায়ে কি যেন একটা দড়ির মতো হচ্ছে যে আটকায় গেল। আমার খালাতো ভাই চাচাতো ভাইরা ছিল, সবাই আমাকে টেনে নিয়ে আসলো। তো আমাকে বলছে কি ব্যাপার, তুমি সাঁতার জানো না, দূরে গেছো কেন? আমি বলছি না, আমি তো কাছেই ছিলাম, কিন্তু দড়ির মতো কি যেন একটা আমাকে দূরে নিয়ে গেল। তো এই জিনিসটা হচ্ছে যে রাসেল ভাই আমি এক্সপিরিয়েন্স করেছি। তো দিনাজপুরে অনেক ঘটনা আছে, পরবর্তী যদি আসার সুযোগ আমরা নেক্সট উইকে হয় শুনবো। আপনি যদি নেক্সট উইকে আসতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা আবার শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আর হাতে তেমন বেশি সময় নেই, আবারও যাবার আগে জানিয়ে দিই যে আপনারা কোন অ্যাড্রেসে আপনাদের ঘটনাগুলো পাঠাবেন। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকবো পুরো সপ্তাহ জুড়ে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। এবং ঘটনার শুরুতে যারা মানে যারা দেশের বাইরে রয়েছে তারা ঘটনা পাঠাতে তো পারবেন, লিখে পাঠাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে খুব খুশি হব যদি আপনারা সেই সাথে
একটা অডিও ক্লিপও দেন, অর্থাৎ রেকর্ড করে আপনার ঘটনাটি পাঠিয়ে দেন, তাহলে অনেক বেশি খুশি হব। কথা হবে আবারও আগামী শুক্রবারে। এর মাঝখানে আপনারা অবশ্যই আমাদের সাথে কিন্তু আপনারা ফেসবুকে কানেক্টেড থাকতে পারবেন পুরো সপ্তাহ জুড়েই। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/veryfurti, www.facebook.com/bhutfm.russell। এখানে যে আপনারা আমাদের যে পোস্টগুলো রয়েছে ভূত এফএম, সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন এবং জানাতে পারেন ঘটনা সম্পর্কে, কোন ঘটনাটা আপনাদের ভালো লেগেছে, কোন ঘটনাটা আপনাদের ভালো লাগেনি, সেগুলো সবকিছু আপনারা জানাতে পারেন। আপনাদের প্রত্যেকটা পোস্ট বা আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা মনোযোগ দিয়ে পড়ি। আমরা চলে যাব আজকের মতো, এবং কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।